লেখচিত্রের আরও একটা পর্বে তোমাদেরকে ওয়েলকাম করছি এবং এখানে আমরা কিছু লেখচিত্র দেখব যেগুলো হচ্ছে বেগ ভার্সেস সময় লেখচিত্র বা বলা যায় হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। এবং এই লেখচিত্রের মধ্যে আমরা বেসিক্যালি এক্স অক্ষ বরাবর অল টাইমটাকে রাখবো বা সময়টাকে রাখবো এবং ওয়াই অক্ষ বরাবর বেগটাকে রাখবো। এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন কন্ডিশন দেখব, বিভিন্ন ছবি দেখব, ফিগার দেখব, সব কিছু একদম দেখব এই সিরিজটাতে। এবং এখানে খেয়াল করো, আমরা এখানে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে আসলে বেগ ভার্সেস সময় লেখচিত্রটা দেখতে কেমন দেখায়। তাহলে আমরা যদি একটা লেখচিত্র আঁকি যেখানে এক্স অক্ষ বরাবর আমাদের টাইম বা সময় কাজ করছে এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের বেগ বা ভেলোসিটি কাজ করছে, তাহলে সমবেগের ক্ষেত্রে আসলে কি হবে, প্রতিটা সময় কিন্তু একই পরিমাণ বা একই রকম আমরা মান পাবো বেগের। তো এখানে খেয়াল করো, যদি আমরা 1 সেকেন্ড সময় ধরি, তারপর 2 সেকেন্ড সময় ধরি, 3 সেকেন্ড সময় ধরি, প্রতিটা সময়ের জন্য কিন্তু আমাদের বেগের মানটা ফিক্সড করা। আমি যদি একটু পয়েন্ট দিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছ প্রতিটা ক্ষেত্রে কিন্তু বেগের মান ফিক্সড। ধরে নাও এখানে বেগের মানটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে সমবেগের ক্ষেত্রে আমাদের বেগ ভার্সেস সময়ের যে গ্রাফটা হবে সেটা দেখতে অনেকটা এমন দেখাবে। তারপর আমরা অসমবেগের ক্ষেত্রে দেখি। অসমবেগের ক্ষেত্রে আসলে কি হয়, প্রতিটা সময়ের মধ্যে আমরা বেগের মানটা একই পাবো না। দ্যাট মিনস তুমি যদি এই গ্রাফটা দেখো তাহলে গ্রাফটা একটু অন্যরকম গ্রাফ। এখানে কিন্তু আমাদের সময় হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এবং বেগ ভি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। আর তোমরা যতবার বেগ লিখবে ততবার কিন্তু বেগের মধ্যে ভেক্টর সাইনটা দিবে। কেননা তুমি যদি শুধুমাত্র ভি দেখো, এটা আসলে দ্রুতিকে মিন করে, দ্রুতি হচ্ছে বেগের মান। আর তোমরা যখন ভি ভেক্টর লিখবে তখন এটা এক্স্যাক্টলি বেগকে বা ভেলোসিটিকে ইন্ডিকেট করবে। তার মানে আমরা সতর্ক থাকবো যখন আমরা কোনো বেগের চিহ্ন লিখব। তো আমাদের এখানে 1 সেকেন্ড সময় হচ্ছে এটা, 2 সেকেন্ড সময় হচ্ছে এটা, 3 সেকেন্ড সময় হচ্ছে এটা। তো 1 সেকেন্ড সময় খেয়াল করে দেখো, ধরে নাও আমাদের বেগটা হচ্ছে এখানে 1 মিটার পার সেকেন্ড। এখন ঠিক পরবর্তী 1 সেকেন্ড পর কিন্তু আমাদের বেগটার 1 মিটার পার সেকেন্ড থাকছে না, ধরা যাক সেটা 2 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। আবার 3 সেকেন্ড সময় ধরা যাক আমাদের ওই বেগটার 2 মিটার পার সেকেন্ড থাকছে না, এটা 3 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তার মানে আমি এখানে যে প্রতিটা 1 সেকেন্ড করে যাচ্ছি, 1 থেকে 2 সেকেন্ড হচ্ছে আমাদের 1 সেকেন্ড টাইম ইন্টারভাল, আবার 2 থেকে 3 সেকেন্ড হচ্ছে আমাদের আরও একটা 1 সেকেন্ড টাইম ইন্টারভাল। বাট প্রতি 1 সেকেন্ডে কিন্তু এখানে বেগের মানটা সেম থাকছে না, বেগের মানটা বারবার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ 1 থেকে যখন 2 সেকেন্ডে গিয়েছি বেগের মান তখন 2 হয়ে গেছে, আবার 2 থেকে যখন 3 সেকেন্ডে গিয়েছি, দ্যাট মিনস আমরা যখন প্রতি সেকেন্ড পথ অতিক্রম করব প্রত্যেক সেকেন্ডে কিন্তু এখানে বেগের মানটা বাড়ছে। তার মানে এটা একটা অসমবেগের উদাহরণ। এবং আমি যদি একটু স্পেসিফিকভাবে বলি, সময়ের সাথে যেহেতু এখানে বেগের বৃদ্ধি ঘটেছে, তাই এই ঘটনাটা আসলে একটা অ্যাক্সিলারেশন বা ত্বরণকে নির্দেশ করে। তার মানে ত্বরণ বা অ্যাক্সিলারেশন হচ্ছে কি, যেটা আমরা জেনেছিলাম যে সময়ের সাথে যদি বেগের বৃদ্ধির হার হয় তাহলে সেটাই হচ্ছে ত্বরণ। তাহলে তোমাকে যদি এরকম একটা গ্রাফ দেয় তাহলে তুমি সহজে বুঝতে পারবে যে সময়ের সাথে সাথে বা প্রতি একক সময় বেগের মান বাড়ছে, তাই এখানে ত্বরণটা কাজ করছে। আর প্রথম গ্রাফের ক্ষেত্রে সমবেগ এবং সমবেগের ক্ষেত্রে কিন্তু কোনো ত্বরণ থাকে না। তার মানে সমবেগের ক্ষেত্রে সময়ের সাথে বেগের মানটা বাড়ে না, যা থাকে তাই থাকে, মানে যা আছে তাই থাকে। তো সেক্ষেত্রে আমাদের ত্বরণের মানটা শূন্য হয়, আর শূন্য বলতে কোনো কিছু নেই, এটা হবে আমাদের নাল ভেক্টর। তার মানে তুমি যতগুলো ভেক্টর প্রকাশ করবা বা ভেক্টর রাশি নিয়ে কাজ করবা তাদেরকে তুমি শূন্য বলতে পারবা না, তাদেরকে বলবা তারা হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য সেটাই হচ্ছে নাল ভেক্টর। তাহলে আমরা সমবেগের ক্ষেত্রে এবং অসমবেগের ক্ষেত্রে বেগ বনাম সময়ের যে গ্রাফ সেটা দেখলাম। এবার আমরা সরণের ক্ষেত্রে সেই গ্রাফটা দেখব। সরণের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একটু অন্যরকম। আমাদের টার্গেট হচ্ছে কোনো না কোনোভাবে বেগ ভার্সেস সময় গ্রাফ থেকে সরণকে বের করা। তো সেটা বের করতে হলে আমরা একটা গ্রাফ দেখি এবং এই গ্রাফে দেখতে পাচ্ছ তোমার এক্স অক্ষ বরাবর টাইম টি কাজ করছে এবং ওয়াই অক্ষ বরাবর বেগ ভি কাজ করছে। এবং এই যে এখানে টাইম টি এবং বেগ ভি কাজ করছে, তো আমাদের এখানে একটা নির্দিষ্ট সময় পর বেগের পরিবর্তনটা হয়েছে। তো এই নির্দিষ্ট সময়টা হচ্ছে কি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এবং এ থেকে যখন বি বিন্দুটা আমরা দেখছি তাহলে এখানে আমাদের একটা সময়ের পরিবর্তন দেখা যাচ্ছে, যেটা হচ্ছে টি1 থেকে টি2 সময়। একই সাথে এখানে একটা বেগের পরিবর্তনও দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ভি1 থেকে ভি2 পরিমাণ বেগের সময়। এবং এই বেগটা কিন্তু সমবেগ না, তুমি এটাকে অসমবেগ ধরতে পারো। কেন? কারণ এখানে আমাদের যেই বেগের গ্রাফটা সেটা কিন্তু লিনিয়ার বা সরলরৈখিক হয়নি। তার মানে আমি বলতে পারি এই জায়গাটাতে বেসিক্যালি বেগের যে পরিবর্তনটা ঘটেছে এটা আসলে সুষমভাবে পরিবর্তনটা ঘটেনি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই গ্রাফের মধ্যে থাকা
যে ছোট্ট এরিয়াটা আছে এই এরিয়াটাকে বের করব। দ্যাট মিনস ইয়েলো কালার দিয়ে যে টোটাল এরিয়া বা ক্ষেত্রফলটা দেখা গেছে এই এরিয়া বা ক্ষেত্রফলটাকে আমরা এখন বের করব, দেখব বের করে। আমাদের কোনো টার্গেট নেই, কিছু নেই, জাস্ট আমাদের কাজ হচ্ছে কি এই গ্রাফের মধ্যে থেকে এরিয়া বা ক্ষেত্রফলটা বের করা। দ্যাট মিনস তোমার এখানে T1 থেকে T2 টাইমে যখন আমরা অতিক্রম করলাম ওই টাইমে আমাদের বেগের মান V1 থেকে V2 হয়েছে। এমনভাবে হয়েছে যে এই টোটাল জায়গাটাতে একটা এরিয়া বা ক্ষেত্রফল তৈরি করেছে যেটা ইয়েলো কালারের, এবং আমরা এই এরিয়া বা ক্ষেত্রফলটা কিন্তু সহজে বের করতে পারবো না, বিকজ আমাদের এই জায়গাটাতে একটা প্রবলেম আছে। কারণ আমরা যখন ক্ষেত্রফল বের করি সচরাচর আমরা যেটা করি সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারি, চতুর্ভুজ বা হচ্ছে ট্রাপিজিয়াম বা হচ্ছে আয়তক্ষেত্র বা সামান্তরিক বা ত্রিভুজ, এদের এরিয়া বা ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারি। কিন্তু আমাদের এখানে এই গঠনটা কিন্তু সেরকম না। এই গঠনটার মধ্যে এ থেকে বি এর দিকে যদি তাকাও তাহলে এখানে আসলে একটা কার্ভ দেখতে পাবে তুমি, বা বলা যায় একটা বক্ররেখা তুমি দেখতে পাবে। তাহলে বক্ররেখাটা আমি এখানে লাল কালার দিয়ে রং করে দিলাম। তো এই বক্ররেখাটার জন্য কিন্তু আমরা সহজে এই এরিয়াটা বের করতে পারবো না। তো আমরা এক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে এই বক্ররেখা বরাবর অনেকগুলো অসংখ্য ছোট ছোট ভাগ করি, এমনভাবে ভাগ করি যাতে অনেক ছোট একটা লেভেল এখানে সমান হয়ে যায়। দ্যাট মিনস তুমি যদি এই জায়গাটা দেখো, আমি একটু গাঢ় করে দিলাম এই জায়গাটা, তাহলে দেখতে পাবে আমি যদি খুব ছোট একটা ভাগ করি তাহলে এই জায়গাটা অনেকটা সরলরেখার মতো দেখায়। তাহলে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে যে এই জায়গাটাতে বক্ররেখা থাকবে সে বক্ররেখা বরাবর আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করব। তো আমি একটু তোমাকে দেখিয়ে দিই, একটা ভাগ হয়তো এমন হবে, আরেকটা ভাগ হয়তো এমন হবে। তো এভাবে তুমি যদি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করো, যদিও এত বড় ভাগ না, এটা আরও ক্ষুদ্র, আমি তো এখানে জাস্ট দেখালাম বোঝানোর জন্য। তার মানে তুমি যদি এরকম ভাগ করতে থাকো এই ভাগগুলো আসলে অতিরিক্ত মাত্রায় ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে পরিণত হবে। তো তখন তুমি যদি একটা ক্ষুদ্র ভাগ নাও, আমি আলাদা করে নিচ্ছি, তখন তুমি দেখতে পাবে সে ভাগের উপরের অংশটা একটা সরলরেখার মতো কাজ করছে এবং এই টোটাল ভাগটা কিন্তু একটা ট্রাপিজিয়ামের মতো তখন কাজ করবে। তো আমরা যদি এরকম কোনো একটা বক্রক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমরা ওই বক্রক্ষেত্রের বক্রতা বরাবর অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করব। তারপর প্রত্যেকটা ভাগকে যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা টোটাল বক্রক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো। তো আমি এখানে ভাগগুলোকে মুছে দিচ্ছি, আমাদের এগুলো দরকার নেই, জাস্ট দেখানোর জন্য বললাম। তো এখন তুমি যদি সবগুলো ভাগকে যোগ করতে চাও তাহলে কিন্তু সহজে যোগ করতে পারবে না, কারণ এখানে অসংখ্য ভাগ আছে এবং প্রত্যেকটা ভাগকে যোগ করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্যালকুলাস। তাহলে ক্যালকুলাসের কাজ হচ্ছে কি? ক্যালকুলাসের কাজ হচ্ছে সিম্পলি কোনো একটা এরকম ক্ষেত্র থাকলে যেটা বক্রক্ষেত্র সেটার ক্ষেত্রফল বের করা। আর ক্যালকুলাসের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে ব্যবকলন, অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। এদের মধ্যে থেকে আমরা ইন্টিগ্রেশনটাকে কাজে লাগাই। ইন্টিগ্রেশন বিষয়টা কীরকম? যে ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে সে আসলে অনেকগুলো যে ভাগ করেছি আমি ছোট ছোট এই ট্রাপিজিয়ামের মতো ভাগ, এই ভাগগুলোকে সে যোগ করবে। কিভাবে যোগ করবে? তাকে একটা নির্দিষ্ট সীমা দিতে হবে। কোন সীমা দিতে হবে? কোন জায়গা থেকে কোন জায়গা আমার ভাগটা শুরু হয়েছে। দ্যাট মিনস এখানে কিন্তু ব্যবকলনের ক্ষেত্রে বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের সীমা দুইভাবে দিতে পারি আমরা। একটা হচ্ছে আমার সীমা T1 থেকে শুরু করে T2 পর্যন্ত, এটা একটা সীমা। অথবা আমি দিতে পারি V1 থেকে শুরু করে V2 পর্যন্ত, এটা আরেকটা সীমা। তার মানে তুমি খুব কেয়ারফুলি এই সীমাটাকে চয়েস করবে। তো আমরা এখানে ধরে নিলাম ছোট্ট একটা ভাগ বা ক্ষেত্রফল এই সবুজ কালারের অংশটা। তার মানে তুমি যদি এই সবুজ কালারের অংশটার দিকে তাকাও তাহলে দেখতে পাচ্ছ এই সবুজ কালারের অংশের উপরের অংশটা কিন্তু সরলরেখার মতো, তার মানে এই টোটালটা একটা ট্রাপিজিয়ামের মতো কাজ করবে। এবং এটাকে আমি এমনভাবে ভাগ করেছি যে এটা বক্রক্ষেত্রের সাথে জাস্ট ছোট্ট একটা সময় ব্যবধান তৈরি করেছে, যেটা হচ্ছে ডিটি। তাহলে ডিটি হচ্ছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সময়ের ব্যবধান যেটা আসলে এই জায়গাটাতে সরলরেখার মতো কাজ করে। এবং আমরা এভাবে যদি অনেকগুলো ভাগ করে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ভাগগুলো কিন্তু হচ্ছে টোটালি টি বরাবর বা এক্স অক্ষ বরাবর। তার মানে আমরা যে অক্ষ বরাবর ভাগগুলো করবো, আমি একটু দেখাই তোমাকে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, আমি পুরোটা আঁকছি না, জাস্ট আমি ভিজুয়ালাইজেশনের জন্য দেখাচ্ছি। আমরা এরকম অনেকগুলো কিন্তু ভাগ করব এবং এই ভাগগুলো কিসের উপর ভিত্তি করে করব? বক্র যে রেখাটা আছে তার উপর ভিত্তি করে। তার মানে আমরা কিন্তু এই বক্ররেখাগুলোকে এইভাবে অনেকগুলো ভাগে ভাগ করেছি যাতে প্রত্যেকটা ভাগের ফলে আমরা এরকম একটা মানে ট্রাপিজিয়াম পাই। তো যেই অক্ষ বরাবর আমরা ভাগ করব সেটাই হবে আমাদের সীমা। তাহলে আমি সিস্টেমটা লিখি। আমরা যদি এই টোটাল গ্রাফের এরিয়াটা বের করতে চাই
তাহলে আমাদের এরিয়াটা বের করার জন্য সামেশন দিতে হবে। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের একটা চিহ্ন, এবং সামেশন মানে হচ্ছে আমি সবগুলো ক্ষেত্রফল যোগ করব। কোন জায়গা থেকে কোন জায়গায় যোগ করব? যেই জায়গা বরাবর আমি ভাগ করেছি। তো আমি এখানে এক্স অক্ষ বা টি বরাবর ভাগ করেছি, তাই আমরা টি অক্ষ বরাবর সীমাটা এখানে দেব। বাট আমি যদি এখানে ভি বরাবর ভাগ করতাম, যদি আমি একটু দেখাই, আমি যদি এভাবে ভাগগুলো করতাম, তাহলে কিন্তু আমার সীমাটা হতো কোন জায়গা থেকে কোন জায়গা, ভি1 থেকে শুরু করে ভি2 পর্যন্ত। তাহলে আমরা যেই অক্ষ বরাবর ভাগগুলো করব বা যে কোয়ান্টিটি বরাবর ভাগগুলো করব, আমাদের সীমাটা হবে ওই কোয়ান্টিটি বরাবর। তো আমি বারবার সীমা বলছি, সীমা মানে হচ্ছে একটা লিমিট, যার আপার লিমিট থাকে এবং লোয়ার লিমিট থাকে। দ্যাট মিনস আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু থাকে যেটা সামেশনের নিচে এবং উপরে বসে। তাহলে সামেশনের নিচে বসবে লোয়ার লিমিটটা, যেটা হচ্ছে টি1 থেকে আমরা শুরু করেছি যাত্রা, আর আপার লিমিট হবে টি2। এবং আমরা এতটুকু লেখার পর কি করব, ভেতরে ক্ষেত্রফলটা দিব। ক্ষেত্রফল মানে হচ্ছে কি, এই যে তুমি এখানে একটা সবুজ কালারের মাঝখানে যে ক্ষেত্রফলটা দিয়েছো, এই ক্ষেত্রফলটা আমি এখানে বসিয়ে দেব। তাহলে দেখো তো এই ক্ষেত্রফলটা কীভাবে বের করা যায়। এই ক্ষেত্রফলটা বেসিক্যালি দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, যেহেতু এটা একটা ট্রাপিজিয়াম। আমি এই জায়গাটাতে ক্ষেত্রফলটাকে ছোট্ট করে আঁকলাম, ধরো এটাই আমাদের ক্ষেত্রফল। তাহলে এর যে নিচের দিকের অংশটা, এটা কিন্তু ডিটি পরিমাণ লম্বা, তাই না? লম্বা মানে হচ্ছে ডিটি পরিমাণ, এটা চড় আর কি, মানে ডিটি হচ্ছে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা জায়গা। এবং এর যে উপরের এই অংশটুকু, এটা দ্বারা কিন্তু আমরা বেগ ভিকে বোঝাচ্ছি। তার মানে এই অংশ বরাবর আমাদের বেগ ভি কাজ করবে, যেহেতু এটা ওয়াই অক্ষ, আর নিচের এই এক্স অক্ষ বরাবর সময় বা ডিটি কাজ করবে। তাহলে ক্ষেত্রফলটা আমি যদি সিম্পলি তোমাকে বোঝাই, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানেও তার ব্যতিক্রম ঘটবে না। তো তুমি এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে দিবে, যেখানে তুমি ডিটিকে দৈর্ঘ্য না প্রস্থ হিসেবে ধরতে পারো। তাহলে ডিটি হচ্ছে তোমার প্রস্থ, এবং এই এতটুকু অংশ বরাবর বেসিক্যালি যেটা কাজ করছে সেটা হচ্ছে দৈর্ঘ্য, এবং এই দৈর্ঘ্যটাকে আমরা ভি হিসেবে ধরতে পারি। তাহলে আমাদের ভিটা হচ্ছে কি, এই জায়গাটাতে কাজ করবে। এখন দেখো আমাদের ডিটি যেটা, এটার মানটা কিন্তু ফিক্সড। তার মানে তুমি যখন অনেকগুলো ভাগ করবে, প্রত্যেকটা ভাগের সময়ের পরিমাণটা হবে ডিটি করে। বাট প্রতিটা ভাগের কিন্তু যে লম্বাটা থাকবে, মানে লম্ব, আমি যদি এই জায়গাটা দেখাই, তাহলে এই জায়গাটা কিন্তু সবসময় যে ভি1 থাকবে এমন না। যেমন আমরা এতটুকু জায়গাকে ভি1 ধরতে পারি, বাট পরবর্তীতে আমি যদি এই জায়গাটাতে একটা ভাগ তৈরি করি, তাহলে এই যে এখানে একটা লম্বা ভাগ তৈরি হয়েছে, এই লম্বা ভাগটা কিন্তু আবার ভি1 না, সেটা কিন্তু ভি1 থেকে একটু বড়। আবার আমি যদি ফাইনাল স্টেজে দেখি, বা মাঝখানে যদি যে স্টেজটা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এই স্টেজটা, এখানেও খেয়াল করে দেখো আমাদের এই লম্বাটা কিন্তু শুধুমাত্র ভি এর সমান। তার মানে এখানে ভ্যারিয়েবল বা বক্ররেখা হিসেবে কাজ করছে বেগের যে দিকটা আছে সেটা। এবং ফাইনাল পয়েন্টে আমি যদি এখানে একটা চিকন করে এরকম খুব অতি ক্ষুদ্র ক্ষেত্রফল যদি কল্পনা করি, তাহলে দেখবে মানে ক্ষেত্রফলটার জন্য যেই দূরত্ব বা লম্ব কাজ করছে সেটা কিন্তু ভি2। তার মানে একটা জিনিস কনফার্ম, আমাদের এখানে ডিটি যেটা, এটা আসলে ফিক্সড। যেটা ফিক্সড থাকবে আমরা সেটারই লিমিট নিব, যেমন আমি টি1 থেকে টি2 সময় নিয়েছি। আর যেটা ফিক্সড না, সেটাকে আমি আলাদাভাবে রাখবো। দ্যাট মিনস ভি হচ্ছে এখানে আসলে ফিক্সড হিসেবে নেই, ভি এর মানটা বারবার চেঞ্জ হচ্ছে। তো যখন কোনো একটা ইকুয়েশনে কোনো একটা কিছুর ভ্যালু বারবার চেঞ্জ হতে থাকে, তখন আমরা ওই ইকুয়েশনের ওই ভ্যালু সহ টোটালটাকে বলি নন লিনিয়ার অবস্থা। নন লিনিয়ার অবস্থা মানে হচ্ছে কি, এখানে ভি আসলে একটা ইকুয়েশন হিসেবে কাজ করবে বা সমীকরণ হিসেবে কাজ করবে, যেই সমীকরণটা তোমাকে বলবে যে কোন সময়টাতে আমাদের বেগের মান কত ছিল। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ টি1 সময় বেগটা হচ্ছে ভি1, ভালো কথা। আবার ডিটি পরিমাণ সময় বেগের মানটা হচ্ছে ভি, এটাও ভালো কথা। আবার টি2 পরিমাণ সময় বেগের মানটা হচ্ছে ভি2। তার মানে টি এর মান চেঞ্জ করার সাথে সাথে ভি এর মানটা কী হবে, সেই সমীকরণটাই হচ্ছে আমাদের এই ভি। দ্যাট মিনস আমাদের এই ভিটা আসলে নির্দেশ করছে তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস বেগ। এর মানে ভি এর মানটা কিন্তু ফিক্সড না, যেমনটা ফিক্সড হচ্ছে এখানে ডিটি এর মান। তার মানে তুমি যদি কোনো একটা কিছুর মান ফিক্সড হিসেবে না পাও, তার মানে ওই জিনিসটার অবশ্যই ইকুয়েশন আছে, এবং ওই ইকুয়েশনের জন্যই আসলে ওই জিনিসটি এরকম বক্র একটা লাইন তৈরি করেছে। তার মানে আমি বক্র একটা লাইনের যে কোনো একটা পয়েন্টে যেহেতু বেগ বের করতে চাচ্ছি, তার মানে এই ভিটা আসলে এখানে তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হিসেবে কাজ করবে। তার মানে আমি বলতে পারি না এখান থেকে আমাদের যে এরিয়াটা বের হবে তার নিম্ন সীমা হচ্ছে টি1, ঊর্ধ্বসীমা হচ্ছে টি2, এবং যে জিনিসটা সীমা থাকে যেটা ফিক্সড থাকে, দ্যাট মিনস ডিটি হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ফিক্সড। এবং আমরা যে ভিটা পাবো, এই ভিটা আসলে তাৎক্ষণিক বা ইনস্ট্যান্টেনিয়াস।
এবং ইনস্ট্যান্টিনিয়াস বা তাৎক্ষণিক মানে যে জিনিসগুলো থাকে তাদের অবশ্যই একটা সমীকরণ থাকে এবং ওরা ওই সমীকরণ অনুসারে চলে। তার মানে তুমি টি এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভি এর অবশ্যই মান পাবে, তবে সেক্ষেত্রে ভি এর একটা সমীকরণ এখানে ইউজ করতে হবে। তো আমরা ওই সমীকরণের দিকে যাব না, আমরা জাস্ট এতটুকু বের করে এখন বসে থাকবো। এখন আমি যতটুকু জিনিস বের করেছি এই জিনিসটুকু বের করে আমি জাস্ট স্থির হয়ে বসে রইলাম। দ্যাট মিন্স তোমাদের জন্য এখানে আমি অপেক্ষা করছি। আমরা এখন নতুন কিছু জিনিস দেখব। সেই জিনিসটা হচ্ছে আমরা একটা সূত্র জানি যে যদি কখনো তুমি তাৎক্ষণিক বেগ বের করো তাহলে তাৎক্ষণিক বেগটা হচ্ছে কি অতি ক্ষুদ্র সময়ের পরিবর্তনের জন্য। দ্যাট মিন্স যখন আমাদের সময়ের ব্যবধান শূন্য হয়, শূন্য সময়ের ব্যবধানের জন্য সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের পরিবর্তনের হারটাই হচ্ছে কি তাৎক্ষণিক বেগ। তো আমরা এখানে তাৎক্ষণিক বেগের একটা সূত্র লিখলাম, ভি ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু ডিএস ডিভাইডেড বাই ডিটি, যেখানে ডিএসটা হচ্ছে অতি ক্ষুদ্র একটা স্মরণ, ডিটি হচ্ছে অতি ক্ষুদ্র একটা সময়, যেখানে সময়ের মানটা প্রায় শূন্যের কাছাকাছিতে চলে যায়। তো এটা কিসের সূত্র? অবশ্যই তাৎক্ষণিক বেগের সূত্র। আমি কিন্তু নিচের এই ইকুয়েশনটার কথা ভুলে যেতে বলেছি, এটা আমরা একটু পরে দেখব। জাস্ট আমরা এখানে বের করে রাখলাম যে আমাদের এই গ্রাফের এরিয়াটা হচ্ছে এটা। তো এখন আমরা তাৎক্ষণিক বেগের সূত্র অনুসারে জানি ভি ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক বেগটা হচ্ছে ডিএস ডিভাইডেড বাই ডিটি। এখন আমরা এটাকে একটু অদল বদল করতে পারি, তাহলে আমাদের আসবে ডিএস ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিটি। তো আরেকটা বিষয় তোমাকে বলি, এখানে ডিটা আসলে ডিফারেন্সিয়েশন হিসেবে কাজ করে। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে অতি ক্ষুদ্র ভাগ। তার মানে ডিএস বলতে আমি এখানে অতি ক্ষুদ্র একটা স্মরণকে বুঝবো, ডিটি বলতে আমি একটা অতি ক্ষুদ্র টাইম বা সময়কে বুঝবো, যেটা তোমরা এই যে গ্রাফের মধ্যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ। যখন তুমি অতি ক্ষুদ্র কোনো একটা জিনিসকে অনেকবার যোগ করো একটার পর একটা, তখন যেটা ঘটে সেটা হচ্ছে সামেশন। তার মানে আমরা সামেশনের মাধ্যমে কি করি, অনেকগুলো ক্ষুদ্র জিনিসগুলোকে যোগ করে একটা বিশাল জিনিস তৈরি করি। তাহলে আমরাও কিন্তু এখানে সামেশন ইউজ করতে পারি। সামেশন যদি ইউজ করি তাহলে আমাদের পরের লাইনটা কিন্তু এমন আসবে, এবং এই পরের লাইনে কিন্তু কোনো সীমা দেওয়া নাই বা লিমিট দেওয়া নাই। দ্যাট মিনস আপার লিমিট লোয়ার লিমিট এগুলো কিন্তু দেওয়া নেই, ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা। বাট তুমি চাইলে কিন্তু দিতে পারো। আমি এখানে T1 থেকে শুরু করে T2 পর্যন্ত দিতে পারি, এবং এখানে আমি ইচ্ছে করলে S1 থেকে শুরু করে S2 পর্যন্ত দিতে পারি। S1 এবং S2 হচ্ছে আসলে আদি স্মরণ এবং শেষ স্মরণ। তাহলে দেখো তো আমি ফাইনালি কিন্তু একটা পার্ট পেয়েছি যেটা আমাদের হিসাব থেকে গিয়েছে। অর্থাৎ আমি এখানে এতটুকু যে পার্ট পেলাম আর গুণ করে বা উভয় পক্ষের সামেশন দিয়ে, এই সেম পার্টটা কিন্তু আমরা ঠিক এই জায়গাটাতে পেয়েছি। এবং এখানে একটা কার্ভ ছিল, আমি এই কার্ভটাকে একটু মুছে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। তো আমরা এটা আসলে কী হিসেবে নির্দেশ করছে, এটা আসলে আমাদের এরিয়া অফ দ্যাট কার্ভ হিসেবে নির্দেশ করছে। তার মানে আমি যখন বেগ বনাম সময়ের একটা গ্রাফ বানাবো, ওই গ্রাফের যে এরিয়াটা আমি পাবো বা ক্ষেত্রফলটা আমি পাবো, ওই ক্ষেত্রফলটাই বেসিক্যালি কী হিসেবে নির্দেশ করছে, এই জিনিসটা হিসেবে নির্দেশ করছে বা এই সামেশন হিসেবে নির্দেশ করছে। আবার দেখো, আমি যখন ডিএসটাকে সামেশন করব বা অতি ক্ষুদ্র স্মরণটাকে যখন সামেশন করব, তখন আমি এক্সের যে স্মরণটা আছে সেটাকে পাবো, এবং এই এক্সের স্মরণটাকে এখানে ডেল এস হিসেবে প্রকাশ করা হয়েছে। ডেল এসটা হচ্ছে আমাদের স্মরণের পার্থক্য। দ্যাট মিনস আমরা একটা ভালো পরিমাণ স্মরণ পাবো বা বস্তুর মোট স্মরণটাকে আমরা পাবো। মানে ডিএস হচ্ছে অতি ক্ষুদ্র স্মরণ। তো তুমি যখন এটাকে সামেশন করবে তখন অনেকগুলো ক্ষুদ্র স্মরণ মিলিত হয়ে একটা বড় স্মরণ তৈরি করবে, এবং এই বড় স্মরণটাই কিন্তু হচ্ছে আমাদের এই এরিয়ার সমান। তার মানে আমি বলতে পারি বেগ বনাম সময়ের গ্রাফের মধ্যে আমরা যে এরিয়াটা পাই, সেই এরিয়াটা আসলে আমাদের স্মরণকে নির্দেশ করে, এবং স্মরণটাকে এখানে ডেল এস ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ফ্যাক্ট। তো তুমি যদি কখনো ম্যাথের মধ্যে এরকম বেগ বনাম সময়ের একটা গ্রাফ পাও, তাহলে ওই গ্রাফের মধ্যে মাস্ট মনে রাখবে এরিয়া বা ক্ষেত্রফলটা যদি বের করো তাহলে সেটাই হয়ে যাবে কি তোমার স্মরণ। এবং আমি যদি তোমাকে একটা সোজা সাপটা গ্রাফ দেখাই, তাহলে ওই গ্রাফটার ক্ষেত্রে তুমি যেটা করবে সেটা হচ্ছে, ধরো এখানে একটা গ্রাফ আমি দেখাচ্ছি। এই গ্রাফের এক্স বরাবর হচ্ছে সময় টি এবং ওয়াই বরাবর হচ্ছে আমাদের বেগ ভি। তো যদি কখনো গ্রাফে এরকম একটা ক্ষেত্রফল পেয়ে যাও ত্রিভুজের মতো, তাহলে তো এটা বের করার এত কঠিন কিছু না, তাই না? ত্রিভুজের হয়তো লম্ব দেওয়া থাকবে, ধরো যাক 5 মিটার পার সেকেন্ড বেগ হিসেবে। তারপর ত্রিভুজের হচ্ছে তোমার কি বলবো যে ভূমি যেটা সেটাও দেওয়া থাকবে, ধরো এটা হচ্ছে 2 সেকেন্ড পর্যন্ত। তাহলে তুমি যদি এরকম একটা গ্রাফ পাও
এবং তোমাকে যদি বলে এই গ্রাফ থেকে সরণের মান কত, তাহলে তুমি চোখ বন্ধ করে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবা এবং এই ক্ষেত্রফলটাই হবে তোমার সরণ। ক্ষেত্রফলটা কত? ত্রিভুজের লম্ব, লম্ব মানে হচ্ছে এটা, এবং লম্ব হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড। তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 2 ইন্টু উচ্চতা হচ্ছে 5। তো আমাদের এখানে 5 মিটার আসবে। তো এভাবে তোমরা খুব সহজেই কোন একটা গ্রাফ থেকে তার এরিয়া বা ক্ষেত্রফল বের করে ওই গ্রাফের জন্য আমাদের সরণের মানটা বের করতে পারবে। বাট গ্রাফটাকে অবশ্যই বেগ বনাম সময় হতে হবে। আর আমি যে এখানে ছোট্ট এক্সাম্পলটা দেখিয়েছি এটা কিন্তু একদম বেসিক পার্ট বা বেসিক হিসাব, এবং যদি তোমাদের এরকম কার্ভের মতো অংশ আসে বা বক্র কোনো ক্ষেত্রফল আসে, তাহলে কিন্তু তোমাকে এরকম ইন্টিগ্রেশন করতে হবে বা এই ক্যালকুলাসের এই সিস্টেমটাকে ইউজ করতে হবে। দ্যাট মিনস তোমাকে ইন্টিগ্রেশনের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো জানতে হবে। তারপর আমরা করব সেটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র দেখব আবারও, বাট এটা দেখব এখন ত্বরণের ক্ষেত্রে। তাহলে ত্বরণের ক্ষেত্রে কি হতে পারে? বেসিক্যালি ত্বরণের ক্ষেত্রে লেখচিত্রটা এমন হতে পারে। কেন? কারণ আমি তোমাকে যদি একটু দেখাই, আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে হচ্ছে টাইম, ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা কাজ করবে হচ্ছে ত্বরণ, নট ত্বরণ। আমরা আসলে বেগ ভার্সেস সময় গ্রাফ দেখছি, তো দিস ইজ নট অ্যাক্সিলারেশন, এটা হবে হচ্ছে আমাদের বেগ বা ভেলোসিটি। এবং যেখানে বেগ লিখবে মনে করিয়ে দিলাম ভেক্টর চিহ্ন দিতে হবে। তো আমাদের চিহ্নটা দেওয়া শেষ। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা দেখি 1 সেকেন্ড সময় বেগটা ধরে নাও 1 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড সময় বেগটা ধরে নাও আরেকটু বেড়েছে 2 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড সময় বেগটা কিন্তু আরও বেড়েছে ধরো 3 মিটার পার সেকেন্ড। তো আমাদের যেহেতু সময়ের সাথে সাথে বেগের মান বাড়ছে এবং এই গ্রাফটা কিন্তু তাই নির্দেশ করছে, তাই আমি বলতে পারি প্রতি একক সময় এখানে বেগের মানটা বাড়ছে। আর সময়ের সাথে যখন বেগটা বাড়ে তখন সেটাকে ত্বরণ বলা হয়। অর্থাৎ এটা যদি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড হয়, তাহলে 0 থেকে শুরু করে 1 সেকেন্ডে কোনো একটা বস্তুর বেগ 1 মিটার পার সেকেন্ড হলো। আবার 1 থেকে শুরু করে 2 সেকেন্ড, দ্যাট মিনস ওই একই 1 সেকেন্ড সময় ব্যবধানে তার বেগটা আবার 2 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আবার 2 থেকে শুরু করে 3 সেকেন্ডের মধ্যে, দ্যাট মিনস আরও 1 সেকেন্ডের মধ্যে তার বেগটা 3 মিটার পার সেকেন্ড হয়ে গেল। দ্যাট মিনস এটা হচ্ছে একটা ইনক্রিজিং ভেলোসিটি বা বেগের মানটা সময়ের সাথে সাথে বাড়ছে। আর যদি বাড়ে তাহলে আমরা এই ঘটনাটাকে কি বলবো? অবশ্যই ত্বরণ বলবো বা অ্যাক্সিলারেশন বলবো। এখন আমাদের এই গ্রাফটা যে আমরা বানিয়েছি এটা কিন্তু আদিবেগ বা ভিনোটের মান 0 ধরে বানিয়েছি। বাট আদিবেগ যদি 0 না থাকতো তাহলে কিন্তু গ্রাফটা মূলবিন্দুগামী হতো না। তার মানে যখন আদিবেগটা মূলবিন্দুগামী, নট আদিবেগ আসলে মূলবিন্দুগামী, মানে আদিবেগের মানটা যদি কখনো 0 হয় তাহলে তুমি বুঝে নেবে ওই গ্রাফের মধ্যে যদি আমি বেগ ভার্সেস সময় আঁকি তাহলে সেটা মূলবিন্দু দিয়ে যাবে। আর যদি আদিবেগটা এখানে 0 না হতো, দ্যাট মিনস আমি যদি ধরলাম আদিবেগের মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড হতো, তখন কিন্তু গ্রাফের চেহারাটা এমন হতো না। তখন কিন্তু গ্রাফটা স্টার্ট হতো ঠিক 1 মিটার পার সেকেন্ড থেকে, এবং পরবর্তীতে যদি এটা একই রকমভাবে বেগ যদি বৃদ্ধি করতে থাকতো বা ত্বরণ থাকতো, তখন কিন্তু এই গ্রাফটা আগের মতোই এই বরাবর ছুটতো। দ্যাট মিনস এই বরাবরই কাজ করতো, সে জাস্ট তার ইনিশিয়াল পয়েন্টটা 1 মিটার পার সেকেন্ড থেকে শুরু হতো। তার মানে আমরা আদিবেগের জন্য যদি মান নির্দেশ করি তাহলে আমাদের গ্রাফের চেহারাটা কিন্তু অনেকটা এমন হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের এতটুকু হয়ে যাবে তখন আদিবেগ বা ভিনোট। এখন আমি যদি মন্দনের ক্ষেত্রে ব্যাপারটা দেখি তাহলে আমাদের মন্দনের ক্ষেত্রে গ্রাফটা আসবে ঠিক উল্টো। তাহলে এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে টাইম এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে আর বেগটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে। তাহলে একদম শুরুতে বা ইনিশিয়াল পয়েন্টে খেয়াল করে দেখো কোনো একটা বস্তুর বেগ হচ্ছে এখানে ধরা যাক এটা 5 মিটার পার সেকেন্ড, এবং যতই সময় যাচ্ছে দ্যাট মিনস 1 সেকেন্ড সময় তার বেগটা একটু কমলো, 2 সেকেন্ড সময় ধরলাম তার বেগ আরও কমলো, 3 সেকেন্ড সময় ধরলাম তার বেগটা কিন্তু আরও কমলো। তার মানে প্রতি একক সময় কিন্তু তার বেগটা নিচের দিকে কমে যাচ্ছে। তো বেগটা যখন কমে যায় তখন সেটাকে বলা হয় মন্দন। তাই আমাদের এই টোটাল যেই গ্রাফটা দেখলাম এটা আসলে মন্দনের ক্ষেত্রে কাজ করবে। তাহলে মন্দনের ক্ষেত্রে আমরা ইচ্ছে করলে বেগ ভার্সেস সময় এই গ্রাফটাকে ইউজ করতে পারি। এবার আমরা একটা বড় বিষয় শেয়ার করি, খেয়াল করো। আমাদের এখানে বেগ বনাম সময়ের গ্রাফটা দেওয়া আছে, এবং বেগ বনাম সময় গ্রাফের মধ্যে যে সরলরেখা দেওয়া আছে, আমি যদি প্রথম গ্রাফের কথা বলি, সে কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে একটা নির্দিষ্ট কোণ থিতা তৈরি করেছে। এখন এই সরলরেখাটা যে ঢাল, সে ঢালটাই কিন্তু এখানে ত্বরণ হিসেবে কাজ করে। দ্যাট মিনস তুমি যদি এই সরলরেখার ঢাল বের করতে চাও, ট্যান থিতা হচ্ছে ঢাল, তাহলে সেটাই হবে আমাদের
ত্বরণ। তার মানে বেগ বনাম সময় গ্রাফের মধ্যে আমি যদি কখনো ক্ষেত্রফল খুঁজে পাই সেটা হচ্ছে সরণ, আর আমি যদি গ্রাফটাকেই খুঁজে পাই তাহলে সেই গ্রাফের যে ঢালটা থাকবে বা স্লপটা থাকবে সেটা হবে আমাদের ত্বরণ। এবং এই ক্ষেত্রে তুমি যেভাবে ত্বরণ বের করবে সেটা হচ্ছে, তুমি যদি এটাকে কথার কথা এ বিন্দু ধরো, এটাকে যদি তুমি বি বিন্দু ধরো, তাহলে এ বিন্দু মানে বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর বেগের যে পরিবর্তন সেটাকে তুমি ভাগ করবে বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর যে সময়ের পরিবর্তন সেটা দ্বারা। তার মানে তুমি যদি ত্বরণ অফ এ বি বের করতে চাও, দ্যাট মিনস এ থেকে বি বিন্দুর মধ্যবর্তী যে ত্বরণটা সেটা যদি বের করতে চাও, তাহলে তোমাকে আগের মতোই কাজ করতে হবে, যে কাজটা আমরা আগেও করেছিলাম গ্রাফের থেকে। সেটা হচ্ছে শেষ বিন্দু যেটা বি, সেই শেষ বিন্দুর বেগ, দ্যাট মিনস ভি অফ বি, তারপর মাইনাস আদি যে বিন্দুটা ছিল ভি অফ এ, এই ভি অফ এর বেগ ডিভাইড বাই সময়ের পার্থক্য, দ্যাট মিনস টি। আচ্ছা, তুমি এটাকে কি ধরবে? তুমি এই সময়টাকে T3 ধরতে পারো, আর এই বিন্দুতে যে সময়টা কাজ করছে সেটাকে তুমি ইচ্ছে করলে T2 ধরতে পারো। তার মানে এখানে হবে T3 মাইনাস T2। তো আলটিমেটলি যদি তুমি হিসাব করো তাহলে তুমি এখান থেকে আলটিমেটলি ত্বরণের মানটা পেয়ে যাবে। যদি কখনো সমবেগ মানে কি বলবো, যে সুষম বেগ এখানে কাজ করে, তবে আমরা এভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দ্যাট মিনস আমি যদি এখানে কোনো লিনিয়ার বা সরলরৈখিক লাইন পাই তবেই কেবল আমরা ত্বরণ বের করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব। বাট এখানে আমাদের এই লাইনটা, এই বি লাইনটা বা টোটাল লাইনটা যদি এরকম বক্র রাখা হয় তখন কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না। তখন আমাদের ভিন্নভাবে একটা লাইন বানিয়ে তারপর সূত্রে ফেলতে হবে। তাহলে এটা কত হবে? বি বিন্দুতে বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর এ বিন্দুতে বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এবং আমাদের নিচে আমরা দেখতে পাচ্ছি সময় T3 হচ্ছে 3, আর এখানে এটা হচ্ছে আমাদের 2। তাই যদি হয় আই থিঙ্ক এটা হচ্ছে 1 হবে, এবং ত্বরণের মাত্রা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ত্বরণের একক আর কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে এখানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখলাম, এটা আমাদের নির্দেশ করছে যে এই বস্তুর বেগ প্রতি একক সময় বাড়ছে, এবং অবশ্যই এই বস্তুটার একটা ত্বরণ আছে। তো ত্বরণের ক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি যে বেগ বনাম সময় গ্রাফের মধ্যে যে ঢালটা পাবো, গ্রাফের ঢালটাই হচ্ছে এখানে ত্বরণ। তো মন্দনের ক্ষেত্রে বেসিক্যালি একই কাহিনী। মন্দনের ক্ষেত্রে তুমি যদি দেখো, আমি যদি এটাকে বর্ধিত করি তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে বলা যায় এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে আমাদের এই ঢালটা একটা কোণ তৈরি করেছে, এবং এই কোণটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়। আর যে কোণগুলো আসলে 90 ডিগ্রির চেয়ে বড় হয় এবং 180-র চেয়ে ছোটো হয়, দ্যাট মিনস আমি টেনের পর দেখলাম ফ্রম 90 ডিগ্রি টু 180 ডিগ্রি, তখন ওই ক্ষেত্রে ট্যানের যে মানটা সেটা কিন্তু নেগেটিভ আসে। তার মানে আমাদের এই জায়গাটা আসবে নেগেটিভ একটা ভ্যালু। আর যেহেতু ট্যানের পর আমরা কোনো একটা অ্যাঙ্গেলকে বসাই, যে অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কাজ করে, টোটাল প্রসেসটা হচ্ছে কি আমাদের স্লপ। তাই আমি বলতে পারি আমাদের এই ক্ষেত্রে স্লপের মানটা নেগেটিভ আসে। আর বেগ বনাম সময়ের যেই স্লপটা থাকে বা ঢালটা থাকে, সেই ঢালটা যেহেতু বেগ হিসেবে কাজ করে, তাই আমি বলতে পারি দ্বিতীয় গ্রাফের ক্ষেত্রে আমাদের বেগটা কিন্তু এখন নেগেটিভ। তার মানে কেবলমাত্র মন্দনের ক্ষেত্রে আমাদের বেগটা নেগেটিভ হিসেবে কাজ করে বা ঋণাত্মক দিকে এসে কাজ করে। তো আই থিঙ্ক স্লপটা আসলে বেগ হবে না, একটু মিস্টেক হয়েছে, স্লপটা হবে হচ্ছে আমাদের ত্বরণ, যেহেতু আমরা এখানে ত্বরণ নিয়ে কাজ করছি বেগ বনাম সময় গ্রাফের। তো এইখানে যা জিনিসটা হচ্ছে ত্বরণ, তো ত্বরণটা তখন নেগেটিভ হবে। আর ত্বরণ যদি নেগেটিভ হয় তাহলে আমি বুঝতে পারবো এটা হচ্ছে মন্দন। মানে একদম সিম্পল বিষয় হচ্ছে, তুমি যদি এরকম কোনো গ্রাফ পেয়ে থাকো, সোজা সাপটার গ্রাফ, তাহলে তুমি চেষ্টা করবে থিতার মানটা বের করার, যেটা ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কাজ করে। তো ওই থিতার মানটা যদি 90 ডিগ্রির চেয়ে ছোটো হয় তাহলে তো ভালো, তার মানে স্লপটা হচ্ছে পজিটিভ। আর স্লপ যদি পজিটিভ হয় তার মানে ওই সমস্ত ক্ষেত্রে ত্বরণ থাকবে, এবং ত্বরণ হচ্ছে পজিটিভ দিকে কাজ করে, সেজন্য আমি ত্বরণ বলবো যে থাকবে ওই সমস্ত ক্ষেত্রে। আর তুমি যদি দেখো আমাদের স্লপের যে কোণটা, দ্যাট মিনস থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180-র চেয়ে যদি ছোটো হয় তাহলে বুঝবে স্লপটা হচ্ছে নেগেটিভ। আর স্লপ নেগেটিভ মানে কি, ত্বরণটাও নেগেটিভ। আর ত্বরণ নেগেটিভ মানে হচ্ছে কি, তাকে মন্দন বলে। তার মানে নেগেটিভ ত্বরণই হচ্ছে মন্দন। তো তুমি চাইলে যে কোনো একটা এখান থেকে মনে রাখতে পারো। তারপর যেটা করা যায় সেটা হচ্ছে, আমরা তো ত্বরণের ক্ষেত্রে এবং মন্দনের ক্ষেত্রে দেখেছি যে কীভাবে বেগ বনাম সময় গ্রাফ কাজ করে। এবার আমরা দেখব গড় ত্বরণের ক্ষেত্রে আসলে এই বেগ বনাম সময় গ্রাফটা থেকে কীভাবে ডেটাগুলোকে নেওয়া যায়। এখানে খেয়াল করো, আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, এটা হচ্ছে বেগ বনাম সময়। তো বেগের উপর হচ্ছে ভেক্টর হবে, এবং এই গ্রাফটার দিকে খেয়াল করে দেখো, এটা কিন্তু সরলরৈখিক গ্রাফ না, এটা হচ্ছে একটু বক্ররেখার মতো গ্রাফ। তো এই ধরনের গ্রাফের ক্ষেত্রে আমি যদি
গড় ত্বরণ বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের দুটো পয়েন্ট লাগবে, কেননা গড় ত্বরণ যেটা বা অ্যাভারেজ অ্যাক্সিলারেশন যেটা সেটা কাজ করে হচ্ছে দুটো পয়েন্টের উপর, একটা হচ্ছে আদি বিন্দু আর একটা হচ্ছে শেষ বিন্দু। তো টোটাল যাত্রাপথে আমাদের যে পরিমাণ বেগের পরিবর্তন হয় সেটাকে যদি আমি সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করি তাহলে সেটাই হচ্ছে আমাদের গড় ত্বরণ। তো আমাদের এখানে টোটাল যাত্রাপথটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত, এবং এই যাত্রাপথে আমাদের যে বেগের পরিবর্তনটা সেটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে দেখা যাচ্ছে। দ্যাট মিন্স আমাদের আচ্ছা এই জায়গাটার বেগের মান আসলে দেওয়া হয়নি, এটা হচ্ছে v2 হবে আর এটা হচ্ছে v1 হবে। 2টা আলটিমেটলি কাটা যাবে, এটা হবে আমাদের v। এবার ঠিক আছে, তো আমি 2টাকে কেটে দিচ্ছি। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি a এবং b বিন্দুর মধ্যকার জায়গাটুকুর গড় ত্বরণ বের করতে চাই তাহলে আমরা সিম্পলি a এবং b এ দুটোর শেষ বিন্দু এবং আদি বিন্দু যে আছে এদের মধ্যকার যে বেগের পার্থক্য সেটা বের করব এবং সেটাকে ভাগ করে দিব আমি সময়ের পার্থক্য দিয়ে। তো কিভাবে সেটা করতে পারি, আমরা এ থেকে বি বিন্দু পর্যন্ত একটা সরলরেখা বা লাইন টানতে পারি। তার মানে যখন এরকম গ্রাফ আসবে তোমাদের এবং যদি সেক্ষেত্রে গড় ত্বরণ বের করতে বলে তাহলে গড় ত্বরণের জন্য বেসিক্যালি তোমরা ওই মুহূর্তটাতে দুটো পয়েন্টকে যোগ করে দেবে, অন্য কোনো ক্ষেত্রে না, কিন্তু জাস্ট সিম্পলি গড় কথাটার জন্য, দ্যাট মিন্স গড় ত্বরণের জন্য। তো এ আর বি যদি যোগ করে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা সি বিন্দু তৈরি হচ্ছে যেটা এক সমকোণ বা এক সমকোণ তো আসলে হচ্ছে কত 100 গ্রেডিয়ান। আচ্ছা তোমাদেরকে একটা মজার জিনিস শেয়ার করি ফাঁকে, 90 ডিগ্রি হচ্ছে কি এক সমকোণ, তাই না? কিন্তু 100 গ্রেডিয়ান যেটা আছে সেটাও কিন্তু এক সমকোণ। তার মানে তোমরা ক্যালকুলেটরে দেখবে ডিগ্রি পরিমাপ করার কিন্তু 3টে একক আছে, একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান, একটা হচ্ছে গ্রেডিয়ান। তো তুমি যদি 100 গ্রেডিয়ানের কথা বলো সেটা আসলে 90 ডিগ্রি সমতুল। তার মানে তুমি যদি 400 গ্রেডিয়ানের কথা বলো তাহলে সেটা কিন্তু 360 ডিগ্রির সমতুল হবে। তার মানে একটা বৃত্ত হচ্ছে 400 গ্রেডিয়ান অথবা 360 ডিগ্রি। তো আমি এখানে ওটার প্রেক্ষিতে 100 বলতে নিয়েছিলাম, 100 গ্রেডিয়ান বলতে নিয়েছিলাম, কেননা এক সমকোণ বা 90 ডিগ্রি হচ্ছে কি 100 গ্রেডিয়ানের সমান। তো যাই হোক, এগুলা ক্যালকুলেটারে আসলে আছে, ওভাবে আমরা দেখিও না জানিও না, তো আমার মনে পড়লো হঠাৎ তাই শেয়ার করলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই সমকোণী ত্রিভুজটা যে তৈরি করতে পেরেছি, এই সমকোণী ত্রিভুজটা কীভাবে তৈরি করেছি, জাস্ট সিম্পলি এ থেকে বিকে যোগ করলাম, সেটা একটা অতিভুজের মতো হয়েছে এবং পরবর্তীতে সেই অতিভুজটাকে কাজে লাগিয়ে আমি ভূমি বের করেছি। ভূমিটা হচ্ছে কি T1 থেকে T2 এর যে দূরত্ব, খেয়াল করে দেখো এই যেখানে দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের ভূমি, দ্যাট মিন্স এবি মানে এসি। আর লম্ব হিসেবে যেটা কাজ করবে সেটা হচ্ছে বেগের পরিবর্তন, দ্যাট মিন্স V1 থেকে V2। তার মানে V1 থেকে V2 এর মধ্যে বেগের পরিবর্তনটা হচ্ছে ডেল ভি, আর T1 থেকে T2 পর্যন্ত যে সময়ের পরিবর্তন সেটা হচ্ছে ডেল টি। আর ডেল টি বলতে আমরা আসলে T2 মাইনাস T1কে বুঝবো, কারণ পার্থক্য মানে কি শেষটা মাইনাস আগেরটা। আর এখানে ডেল ভি বলতে আমরা যেটাকে বুঝবো, দ্যাট মিন্স এই জায়গা থেকে এই জায়গার যে পার্থক্য সেটা হচ্ছে ডেল ভি, এবং ডেল ভি হচ্ছে আমাদের শেষ বেগ মাইনাস আদি বেগ। দ্যাট মিন্স শেষ বেগটা ছিল হচ্ছে মোটামুটি V2 মাইনাস আদি বেগটা ছিল আমাদের V1। তো এই বেগের পার্থক্যটাই হচ্ছে আমাদের ডেল ভি, এবং আমরা যেহেতু গড় ত্বরণ বের করতে চাচ্ছি তাই আমরা এখানে বেগের ক্ষেত্রে অবশ্যই ভেক্টর সাইনটা ইউজ করব। তো এখানে আমাদের ভেক্টর সাইনটা দিতে হবে। তো এখন আচ্ছা আমরা এই জিনিসটা একটু মুছে ফেলি, এখানে কিছু লেখা আছে, তো আমরা মোটামুটি জানলাম যে ডেলটি মানে হচ্ছে কি। তো যদি এখান থেকে আমরা গড় ত্বরণ বের করতে চাই তাহলে অবশ্যই কি হবে, আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, দ্যাট মিন্স অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণ হচ্ছে সময়ের সাথে বস্তুর যে বেগের পরিবর্তনটা হয়েছে সেটা ডিভাইড বাই সময়ের যে পরিবর্তনটা হয়েছে সেটা। এবং দুটো বিন্দুর জন্য আমরা এভাবেই বেসিক্যালি গড় ত্বরণকে বের করতে পারি, কিন্তু আমি দুটো বিন্দুকে কাজে লাগিয়ে কখনোই তাৎক্ষণিক ত্বরণটা বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনকে বের করতে পারবো না। তাহলে তুমি যদি দেখো আমরা তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিক ত্বরণ মানে কি, তাৎক্ষণিক ত্বরণ মানে হচ্ছে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হতে হবে। যেমন আগের স্লাইডে দেখতে পাচ্ছি আমাদের এখানে সময়ের ব্যবধানটা হচ্ছে T1 থেকে T2, এবং T1 থেকে T2কে আমরা ইচ্ছা করলে এরকম ডেল টি হিসেবে লিখতে পারি। বাট এই ডেল টিটা কিন্তু আসলে শূন্যের কাছাকাছি না, কেননা এই ডেল টি এর অবশ্যই একটা মান আছে, হতে পারে সেটা 5 সেকেন্ড, 10 সেকেন্ড অথবা 1 সেকেন্ড। তো ওই মানের জন্য কিন্তু ডেল ভিওরও একটা মান থাকবে, যদি থাকে তাহলে সেটা হচ্ছে গড় ত্বরণ। তাহলে গড় ত্বরণ বের করার জন্য আমরা কোনো একটা বক্রকার গ্রাফের দুটো পয়েন্টকে নিব, মিনিমাম দুটো পয়েন্টকে অবশ্যই নিব। কিন্তু তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে এই ব্যাটা একটু ঝামেলা করে, সে করে কি তার একটা পয়েন্ট হলেই হলো। তার মানে তাৎক্ষণিক ত্বরণ বলতে তুমি বুঝবা যে কোনো একটা সময় এক্সাক্ট কোনো একটা বস্তুর বেগ যেটা মানে ত্বরণ যেটা সেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ।
তো আমাদের এখানে গ্রাফের মধ্যে ভি ভার্সেস টি গ্রাফটা দেখতে পাচ্ছি, এবং এই গ্রাফের মধ্যে আমাদের এটা হচ্ছে এই বিন্দু ধরে নাও, এবং এই বিন্দুতে মানে ঠিক এই বিন্দুতে একটা নির্দিষ্ট সময় ধরে নাও, এটা হচ্ছে 5 সেকেন্ড। তো 5 সেকেন্ড নির্দিষ্ট সময় আমাদের বেগের অবশ্যই একটা নির্দিষ্ট মান থাকবে। আমি ধরে নিলাম বেগের নির্দিষ্ট মানটা হচ্ছে কত, 3 মিটার পার সেকেন্ড। তাহলে এই মুহূর্তে আমাদের ত্বরণটা কত থাকবে সেটা বের করতে হবে, এবং এই ত্বরণটাকে বলা হয় আসলে তাৎক্ষণিক ত্বরণ। তো সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে তাৎক্ষণিক ত্বরণ বলে, আর বেগ হ্রাসের বা কমে যাওয়ার হারকে তাৎক্ষণিক মন্দন বলে। তো এই কথাটা টোটালি তোমাদের কাছে নতুন, বাট তাৎক্ষণিক মন্দন এই জিনিসটা কিন্তু অস্তিত্ব অবশ্যই আছে। তো আমরা যদি তাৎক্ষণিক ত্বরণ বের করতে চাই শুধুমাত্র এই বিন্দুর জন্য, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই বিন্দু থেকে সমান দূরত্ব দুটা বিন্দু নিব, এবং এটা হচ্ছে আমাদের কথার কথা বি বিন্দু, এবং এটা হচ্ছে কথার কথা ধরো সি বিন্দু, এবং সমান দূরত্ব যে নিলাম দ্যাট মিনস এখানে আমাদের এ থেকে বি এর দূরত্ব যা, এ থেকে সি এর দূরত্ব তা। বাট আমি যতই এখানে কলমের মাধ্যমে দেখাচ্ছি তোমাকে বা কালারের মাধ্যমে দেখাচ্ছি এ মানে বি আর সি বিন্দু একটু দূরে আছে, আসলে এরা এত দূরে নাই, এরা আসলে অনেক কাছাকাছি আছে। দ্যাট মিনস এ বি এবং এ সি অনেক অনেক স্মল বা ছোট, কেননা আমরা এখানে তাৎক্ষণিক ত্বরণ বের করছি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হতে হবে। তো তুমি যদি সময়ের ব্যবধান সি থেকে শুরু করে বি পর্যন্ত দাও তাহলে কিন্তু বড় হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি সময়ের ব্যবধান সি বরাবর নিচে নামাও হয়তো এখানে 4 সেকেন্ড, আর তুমি যদি এখানে বি বরাবর সময় ব্যবধানটা নিচে নামাও তাহলে ছবি অনুসারে হতে পারে এটা আমাদের 6 সেকেন্ড, আর মাঝখানে হচ্ছে 5 সেকেন্ড। বাট এটা তো করা যাবে না। তার মানে এ বি এবং এসি এদের মানগুলো আমরা অনেক অনেক পরিমাণ ছোট রাখবো, এতটাই ছোট রাখবো যে আমাদের সেক্ষেত্রে সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি চলে আসে। তো এখানে কিন্তু সময়ের ব্যবধান 4 থেকে 6 হয়ে গেছে, এমনটা করা যাবে না। আর সময় ব্যবধান যখন শূন্যের কাছাকাছি আসবে আমাদের বেগের যে ব্যবধান আছে দ্যাট মিনস সি বিন্দুতে একটা বেগ কাজ করবে, আবার বি বিন্দুতে কিন্তু আরেকটা বেগ কাজ করবে, এই বেগের ব্যবধানটাও কিন্তু অনেক ছোট হয়ে আসতে হবে। তো এখানে এই বেগের ব্যবধানটা তুমি ধরো এটা হচ্ছে ভি1 আর এটা হচ্ছে ধরো ভি2, তার মানে আমাদের ভি2 থেকে যে ভি1টা আমরা পাবো এটাও অনেক অনেক ছোট হতে হবে বা শূন্যের কাছাকাছি হতে হবে। তো এখন তোমরা এটাকে কীভাবে বের করবে? তাৎক্ষণিক ত্বরণ বের করার সিস্টেম হচ্ছে যদি কোনো এরকম গ্রাফ দেওয়া থাকে তাহলে গ্রাফের যে কোনো একটা বিন্দুকে তুমি সিলেক্ট করবে। যেমন আমি এখানে এই বিন্দুকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওই বিন্দু বরাবর একটা স্পর্শক আঁকবে। আমি ওখানে নীল কালারের একটা স্পর্শক এঁকেছি, এবং ওই স্পর্শকের মধ্যে ওই স্পর্শ বিন্দুর থেকে খুব ন্যূনতম দুটো দূরত্ব ধরতে হবে, যেমন বি এবং সি, এবং তাদেরকে কাজে লাগিয়ে আমাকে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে যদি আমি তাৎক্ষণিক ত্বরণের মান বের করতে চাই। তাহলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে লম্ব হিসেবে যেটা কাজ করবে, ধরো এটার নাম কি দিব, এটা হচ্ছে বি সি ডি দিলাম। তাহলে লম্ব হিসেবে অবশ্যই বিডি কাজ করছে, আর বিডি মানে হচ্ছে কি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বেগের পরিবর্তন, এবং এই অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বেগের পরিবর্তনটাকে আমরা ডিএস হিসেবে লিখে থাকি। ডিএস হিসেবে আসলে লিখি না, কারণ বেগ তো হচ্ছে ত্বরণ মানে সরণ না, তো সরণের জন্য আমরা বেসিক্যালি এসটাকে লিখি। তো বেগ হচ্ছে ভি, তো এটাকে আমরা ডিভি হিসেবে লিখতে পারি। আর অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে সময়ের পরিবর্তনটা দেখতে পাচ্ছ টি1 থেকে টি2, এটা কিন্তু 4 থেকে 6 সেকেন্ড না, এটা অনেক কম। তো এটাকে আমরা আসলে ডি টি হিসেবে লিখতে পারি। তো যেহেতু আমরা এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়টাকে ডিটি হিসেবে, আচ্ছা আমি এখানে লিখলাম না, এখানে আরেকটা লেখা আছে, তো ডিটি হিসেবে যদি লিখি তাহলে আমি বলতে পারবো এই জায়গা থেকে শুরু করে এই জায়গার মধ্যে যে সময়ের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটা হচ্ছে আমাদের ডি টি। তাহলে আমরা যদি এখন তাৎক্ষণিক ত্বরণ বের করি, ত্বরণ মানে হচ্ছে কি, ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন, আর তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে সময়ের ব্যবধানের সাথে, মানে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে সেই সময়ের সাথে আমাদের বেগের যে পরিবর্তন সেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। তো আমাদের তাৎক্ষণিক ত্বরণের তখন যেই ফর্মুলাটা আসবে দ্যাট মিনস এ ইনস্ট্যান্টেনিয়াস। এ ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে কি তাৎক্ষণিক ত্বরণ বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। এটার মানটা আলটিমেটলি হবে আমাদের ডিভি, যেটা আমরা বের করেছি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব, ডিভাইড বাই ডি। আচ্ছা এটা আসলে দূরত্ব না, এটা হচ্ছে বেগ, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বেগ, এবং ডিটি যেটা সেটা হচ্ছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সময়, এবং এটাই আসলে ট্যান থিটা হিসেবে কাজ করবে। কেন? তোমরা যদি এই সমকোণী ত্রিভুজ সিবিডির দিকে তাকাও, অর্থাৎ বিসিডি এর দিকে যদি তাকাও, এখানে আমি যদি ট্যান থিটা ইউজ করি তাহলে আমি পাবো কিন্তু লম্ব ডিভাইড বাই ভূমি, আর লম্ব হিসেবে কিন্তু বিডি কাজ করবে আর ভূমি হিসেবে কিন্তু সিডি কাজ করবে। তো আলটিমেটলি তোমার কিন্তু সূত্রটা মিলিয়ে যাচ্ছে। বিডি মানে কি ছিল, ডি ভি বার, মানে নট বার, ভেক্টর মানে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বেগের পরিবর্তন, আর সিডি কি ছিল,
ডিটি বা ওটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের পরিবর্তন। তো তুমি যেভাবে করো না কেন তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে তোমাকে একটা পয়েন্ট লাগবে গ্রাফের মধ্যে, এবং ওই পয়েন্ট থেকে সমদূরবর্তী দুইটা বিন্দু নিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকবে, এবং ওই সমকোণী ত্রিভুজ থেকে তুমি যদি থিতা বের করতে পারো, দেখো এখানে আমি ট্যান থিতা যদিও লিখেছি, বাট আমাদের এখানে থিতাটা ডিফাইন করা হয়নি। তো তোমরা থিতাকেও বের করতে পারবে, যেহেতু থিতাটা কার সাথে থাকে, ধনাত্মক এক্স অক্ষের সাথে থাকে, তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের এখন ওই সমকোণী ত্রিভুজের মধ্যে থাকা থিতাটা। তো এভাবে আমরা বেসিক্যালি তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে যেই লেখচিত্র আছে বেগ বনানোর সময় সেটাকে কমপ্লিট করতে পারি। তারপর তোমাদের জন্য অনেকগুলো কেস স্টাডি আছে, তাহলে দেখি আমরা প্রথম গ্রাফটা দেখি। তো এটা বলতে আসলে কি মিন করছে, তো আমরা এই গ্রাফগুলোকে আসলে চুল ছেঁড়া বিশ্লেষণ করব এবং তোমাদের জন্য সহজবোধ্য করে দিব যে কোন গ্রাফটা আসলে কি মিন করছে। তো বেগ ভার্সেস সময়ের এই গ্রাফটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা একটা সমবেগের গ্রাফ, কেননা আমি যদি এখানে 5 মিটার পার সেকেন্ড বেগ রাখি তাহলে যে কোনো সময়ের পরিবর্তনে কিন্তু এখানে একই রকম বেগ থাকছে। তো এটা হচ্ছে অনেক কাইন্ড অফ সমবেগের গ্রাফ। এবং যখন আমরা বেগ ভার্সেস সময় গ্রাফটা পড়ি তখন ওই গ্রাফের যে ঢালটা থাকে সে ঢালের মাধ্যমে কিন্তু নির্ণয় করা যায় তার ত্বরণটা কেমন। যেমন আমি এখানে যেই সরলরেখাটা দেখতে পাচ্ছি, এই সরলরেখাটা অবশ্যই এক্স অক্ষের সাপেক্ষে বা টাইমের যে অ্যাক্সিস আছে তার সাপেক্ষে 0 ডিগ্রি কোণ করে আছে। তো আমি যদি এই সরলরেখাটা ঢাল বের করতে চাই, দ্যাট মিনস তোমরা হয়তো বুঝতে পারবে সরলরেখাটা হচ্ছে আসলে এটা। আমি এখানে এ থেকে বি পর্যন্ত দিলাম। সরলরেখা বলতে আমি এখানে বেসিক্যালি গ্রাফটা কি আর কি বলছি। তো যেহেতু আমরা এই গ্রাফটা পেয়েছি, তাহলে এই গ্রাফটা এক্স অক্ষের সাপেক্ষে 0 ডিগ্রি কোণ করে আছে, কেননা এই এ বি রেখা যেটা সেটাও এক্স অ্যাক্সিস বরাবর এবং এক্স অ্যাক্সিসের সাপেক্ষে বা টাইম অক্ষের সাপেক্ষে কিন্তু এ সমান্তরালে রয়েছে। তো আমরা এ বি যেই রেখাটা আছে এই রেখাটার ঢাল বের করব। তাহলে এ বি রেখার ঢাল হচ্ছে কি, প্রথমে আমরা ট্যান দিব, তারপর অ্যাঙ্গেল দিব। অ্যাঙ্গেলটা হচ্ছে এই বি রেখাটা এক্স অক্ষের সাপেক্ষে কত ডিগ্রি কোণ করে আছে। তো এই বি রেখাটা বেসিক্যালি এখানে এক্স অক্ষের সাপেক্ষে 0 ডিগ্রি কোণ করে আছে, তাই আমি বলতে পারি এই বি রেখার যে ঢাল বা স্লপ সেটা আসলে 0। আর কোনো একটা রেখার স্লপ বা ঢাল 0 মানে যদি সেটা বেগ ভার্সেস সময় গ্রাফ হয় বা লেখচিত্র হয়, তাহলে আমি বলতে পারবো ওই স্লপটা আসলে আমাদের ত্বরণ নির্দেশ করছে বা একে নির্দেশ করছে। তো আমি বলতে পারি এই যে কি বলবো গ্রাফটা আছে এই গ্রাফের মধ্যে আসলে কোনো ত্বরণ কাজ করবে না। দ্যাট মিনস এখানে আমাদের ত্বরণের মানটা 0। 0 বলতে আমি আসলে 0 ভেক্টরকেই বুঝাবো, তার মানে এখানে আমাদের কোনো ত্বরণ কাজ করে না। আর একই সাথে যেহেতু এই গ্রাফটা আসলে সমবেগের গ্রাফ, তাই এই গ্রাফের মধ্যে সমবেগের যে সূত্রটা আছে সেটা মেনটেন করা যাবে। দ্যাট মিনস এস ইজ ইকুয়াল টু ভিটি যে সূত্রটা ছিল এই সূত্র অনুসারে কিন্তু এই গ্রাফটা কাজ করবে। তাহলে সকল সমবেগের যে গ্রাফগুলো আছে সেগুলোর মধ্যে কোনো ত্বরণ থাকে না, আর সেই সমস্ত গ্রাফগুলো এস ইজ ইকুয়াল টু ভিটি এই সমবেগের সূত্রটা মেনে চলে। তারপর আমরা গ্রাফটাকে একটু উল্টে দিলাম। এখন কি হয়েছে দেখো, এখন কিন্তু একটু ঝামেলা হয়েছে। কেন? কারণ তুমি দেখতে পাচ্ছ, ধরা যাক এটা হচ্ছে 5 সেকেন্ড সময়, এবং 5 সেকেন্ড সময় তোমার বেগের মান হয়তো 1 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, তার মানে অনেকগুলো বেগের মান আছে। তো আমি এখানে যেই মানে রেখাটা পেলাম বা লেখটা পেলাম বা গ্রাফটা পেলাম, সেই গ্রাফের একটা নাম দিতে পারি। গ্রাফটা হচ্ছে ধরো এ থেকে শুরু করে বি। এখন আমি যদি বলি যে একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা বস্তুর বেগ অনেকগুলো থাকে, এর মানে কি? এর মানে 1, 2, 3, 4 এরকম করে যদি অনেকগুলো বেগ থাকে, ধরো 1 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, তাহলে এটা কিন্তু একটু ভিন্ন রকম শোনাবে। এটা দুইটা কেস আছে। একটা হচ্ছে হয় ওই বস্তুটা প্রচণ্ড বেগে গতিশীল, এতটাই বেগে গতিশীল মানে কি বলবো যে ওই বস্তুটার প্রতি একক সময় এতটা পরিমাণ বেগ বাড়ায় যে 5 সেকেন্ড সময়ের মধ্যে তার বেগ বাড়তে বাড়তে একটা সময় একদম 10, 15, 20 এরকম বেগে পরিণত হয়। তার মানে এটা হচ্ছে একটা কেস যে আমাদের এই গ্রাফের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেগের মানটা হুট করে বেড়ে গেছে, মানে এমনভাবে বেড়েছে যে সেটা 1 মিটার পার সেকেন্ড থেকে শুরু করে 10 মিটার পার সেকেন্ড হয়েছে বা অনেক উপরে গিয়ে ইনফিনিটি পরিমাণ বেড়েছে। কিন্তু আমি যদি ম্যাথমেটিক্যালি এটা বলি, এটা কিন্তু আসলে সম্ভব না, কেননা একটা নির্দিষ্ট সময় কোনো একটা বস্তুর বেগ হুট করে 1 মিটার পার সেকেন্ড থেকে শুরু করে 10,000, 20,000 মতো হতে পারবে না। হ্যাঁ, হতে পারে, এটা হচ্ছে রকেটের ক্ষেত্রে বা আমি যদি হাই প্রোপাইলের কোনো মিসাইল ছুড়ি তখন হতে পারে।
কিন্তু সাধারণ বস্তুর জন্য এটা হবে না। তার মানে কোনো একটা মিসাইল বা কোনো একটা বোমার জন্য বা কোনো একটা রকেটের জন্য, সুপারসনিক যে সমস্ত রকেটগুলো আছে বা বিমানগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই গ্রাফটা প্রযোজ্য। সেখানে কি হয়, একটা নির্দিষ্ট সময় 5 সেকেন্ড, ওই 5 সেকেন্ডেই বিমানটা যাত্রা শুরু করে, সুপারসনিক প্লেন বা জেট বিমান। সাথে সাথে মানে 1 সেকেন্ডের মধ্যেই তার বেগটা 20, 30, 40, 50 এত মিটার পার সেকেন্ড হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তু যদি চালু হওয়ার সাথে সাথে অনেক বেশি পরিমাণে বেগ তৈরি করতে পারে, তবে তাদের জন্য এই গ্রাফটা কাজ করবে। আর আমি এখন যদি ম্যাথমেটিক্যাল প্রুফ দিই যে এই গ্রাফের মধ্যে আসলে ত্বরণ কী, তাহলে আমি বলতে পারি এই গ্রাফের রেখাটা হচ্ছে বা লেখটা হচ্ছে এবি, এবং এবি লেখটা এক্স অক্ষের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমি ভি ভার্সেস টি গ্রাফের ত্বরণকে যদি বের করতে চাই, তাহলে ত্বরণের মান হবে কি এই গ্রাফের ঢাল। তাহলে এবি যে গ্রাফটা আছে, এই এবি গ্রাফের ঢালটা কত হবে, 10, এরপরে হবে এক্স অক্ষের সাপেক্ষে যেই ধনাত্মক কোণটা তৈরি করেছে সেটা, দ্যাট মিনস 90 ডিগ্রি। তো এটার মানটা কিন্তু আনডিফাইন আসবে বা এটার মান আমরা পাবো না। তার মানে বেসিক্যালি আমরা এই গ্রাফের জন্য ত্বরণের কোনো মান পাবো না। আর অনেকে কিন্তু 10-90 ডিগ্রির মানটাকে বেসিক্যালি কি বলবো, এটাকে ইনফিনিটি ধরে নেয়। তো ইনফিনিটি ধরে নেয় মানে হচ্ছে কি, ওরা আসলে 10-90 ডিগ্রিকে 1/0 ধরে নেয়, যেটা ইনফিনিটির সমতুল্য হিসেবে ধরে নেয়। তো সেটাও তুমি করতে পারো। তাহলে তোমাকে বলতে হবে যে একটা নির্দিষ্ট সময় বা 5 সেকেন্ড, ঠিক 5 সেকেন্ড সময় কোনো একটা বস্তুর বেগ 0 থেকে শুরু করে অসীম পর্যন্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের ত্বরণের মানটা এখানে ইনফিনিটি হওয়া পসিবল, বাট আদারওয়াইজ এটা আসলে মিন করে না। এবং আমার উত্তর হচ্ছে এখানে আসলে কোনো ত্বরণ কাজ করে না। দ্যাট মিনস আমরা ত্বরণের মানটা নির্ণয় করতে পারি না। ত্বরণ তো কাজ করেই, করতে পারে, বাট ত্বরণের মানটা আমরা নির্ণয় করতে পারি না, কেননা 10-90 ডিগ্রি আসলে হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। বাট ম্যাথের খাতিরে এটাকে আসলে 1/0 হিসেবে কখনো লেখা হয়, এবং 1/0টাকে কখনো এরকম ইনফিনিটি দিয়েও প্রকাশ করা হয়। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং গ্রাফ, এবং এই গ্রাফটা দেখলে আসলে তেমন একটা কিছু বলা লাগে না, কেননা তোমরা দেখতে পাচ্ছ এই গ্রাফের মধ্যে যেই লেখটা আছে, আমি একটু নাম দিই, ও থেকে এ, এটা হচ্ছে গ্রাফ বা লেখ, এবং এটা এক্স অক্ষের সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণ তৈরি করে রেখেছে, যেটা হচ্ছে থিতা। এবং এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টকে তুমি যদি দেখো, তাহলে প্রত্যেকটা পয়েন্টের মধ্যেই কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা এক্স অক্ষের সাপেক্ষে সেম পরিমাণ থিতা অ্যাঙ্গেল তৈরি করে রেখেছে। তো যখন কোনো একটা গ্রাফের মধ্যে বা বেগ বনাম সময় গ্রাফের মধ্যে কোনো একটা লেখ বা রেখা এক্স অক্ষের সাপেক্ষে সমান সমান কোণ অতিক্রম মানে তৈরি করে রাখে, তাহলে আমি বলতে পারি এর ঢালগুলো আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই সেম থাকবে। কেননা প্রতিটা ক্ষেত্রে যেহেতু থিতা তৈরি করছে, তুমি এখানে থিতার মানটা ধরে নিতে পারো 45 ডিগ্রি, মানে আমার দেখে মনে হচ্ছে এটা 45 ডিগ্রি, তাই আমি ধরলাম। তাহলে আমি কিন্তু ও এ যেই রেখাটা পেয়েছি বা গ্রাফটা পেয়েছি, ওর ঢাল বা স্লপটাকে বের করতে পারি। তাহলে স্লপের মানটা কত হবে, প্রতিটা ক্ষেত্রে 10-45 ডিগ্রি হবে। প্রতিটা ক্ষেত্রে বলতে আমি এখানে পয়েন্টগুলো একটু দেখাই। প্রত্যেকটা পয়েন্ট তুমি ধরে নাও এটা হচ্ছে এ পয়েন্ট, আচ্ছা আমি তো একবার এ ধরেছি, এটাকে এ প্রাইম ধরলাম, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তো কোনো একটা লেখার মধ্যে প্রত্যেকটা পয়েন্টের ঢালের মান বা স্লপের মান যদি সেম হয়, তাহলে সেটা আসলে কী হিসেবে কাজ করবে, অবশ্যই একটা সমত্বরণ হিসেবে কাজ করবে। তাহলে প্রতিটা বিন্দুতে আমি যদি স্লপ সেম পাই বা ঢাল যদি সেম পাই, বা আমি যদি বলি প্রতি পয়েন্ট এর মধ্যে যদি আমাদের ঢালের মানটা সেম আসে, তাহলে মাস্ট সেখানে ত্বরণ কাজ করবে, এবং সেই জায়গাটাতে অবশ্যই আমাদের বেগের মানটা সময়ের সাথে সাথে বাড়বে। কেননা তুমি নিজেই দেখতে পাচ্ছ এখানে যে প্রতি একক সময় আমাদের এই গ্রাফ অনুসারে বেগের মানটা বাড়ছে। তো এটা আসলে আমাদের মেইন শর্ত যে প্রতিটা পয়েন্টে আমি যদি ঢালের মানটা সেম পাই, তার মানে আমি বুঝবো ভি ভার্সেস সময় গ্রাফের মধ্যে ওটা আসলে একটা ত্বরণকে নির্দেশ করছে, এবং এই ত্বরণের মানটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা ঢাল যদি সেম পাই, তাহলে আমরা এখানে ত্বরণের যে মানটা পাবো এটা আসলে একটা ধ্রুবক মান পাবো। দ্যাট মিনস আমি যদি একটা এক্সাম্পল দিই, এই ত্বরণের মানটা পরিবর্তন হবে না, কথার কথা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, এটা সবসময় তেমনই থাকবে। কিন্তু আমাদের যে বেগটা আছে, বেগটা কিন্তু বর্ধনশীল, মানে সময়ের সাথে সাথে কিন্তু এখানে বেগের মানটা বাড়ছে। কারণ আমি যদি এ প্রাইম বিন্দুর সময় ধরি হচ্ছে 1 সেকেন্ড, বি বিন্দুর জন্য সময় ধরি যদি 2 সেকেন্ড, সি বিন্দুর জন্য যদি আমি সময় ধরি 3 সেকেন্ড, তাহলে প্রতিবারই কিন্তু আমাদের এই যে এখানে বেগের যে এক একটা স্কেল বা মান, সেগুলো কিন্তু বাড়ছে। তাহলে সময়ের সাথে এখানে বেগটা বাড়ছে, আর সময়ের সাথে বেগটা বাড়লে সেটাকে আমরা ত্বরণ বলে থাকি। আর আমি আরও একবার বলছি যে তুমি যদি গ্রাফের প্রতিটা পয়েন্টে ঢালের মানটা সমান পাও, তাহলে অবশ্যই সেটা একটা ত্বরণ নির্দেশ করবে।
কিন্তু তুমি যদি ঢালের মান কোনো একটা সময় 90 ডিগ্রি পেলে, মানে 90 তো না, জিরো পেলে আর কি ঢালের মান, আবার কখনো তুমি ঢালের মানটা অসংজ্ঞায়িত পেলে, তখন কিন্তু আসলে সেক্ষেত্রে আমাদের যে ত্বরণ সেটা কাজ করবে না। যেমন প্রথম দুইটা কেস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম কেসটাতে ছিল ঢালের মানটা 0, দ্বিতীয় কেসটাতে ছিল ঢালের মানটা হচ্ছে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। তো সেই সমস্ত ক্ষেত্রে আমি বলতে পারবো না যে প্রতিটা পয়েন্টে যেহেতু ঢাল সমান তার মানে এখানে ত্বরণ আছে, এটা কিন্তু বলা যাবে না। এটা তখনই বলা যাবে যখন আমাদের এই থার্ড কেসটা কাজ করবে, মানে প্রথম আর দ্বিতীয় কেস যখন কাজ না করবে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আরও কিছু জিনিস দেখি। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের একটা ছবি দেওয়া আছে এবং পাশাপাশি আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই দুটো গ্রাফের মধ্যে কোন গ্রাফে আমাদের ত্বরণের মান বাড়ছে এবং কোন গ্রাফে ত্বরণের মানটা কমছে? তো এটা বের করাটাও কিন্তু একদম আগেকার যে সিস্টেমটা দেখছিলাম সেটার মতোই। তুমি দুটো পয়েন্ট নিবে, এটা হচ্ছে ধরো এ পয়েন্ট আর এটা হচ্ছে ধরো তোমার বি পয়েন্ট, এবং যেহেতু ভি ভার্সেস টি গ্রাফে যেই লেখটা পাওয়া যায় সেই লেখর যে ঢালটা থাকে সেটা আসলে ত্বরণ হিসেবে নির্দেশ করা হয়। তো আমরা এখন দেখব যে এই বিন্দু এবং বি বিন্দুতে যখন আমি যাব, এই বিন্দু থেকে বি বিন্দুতে আমার ত্বরণের অবস্থা কী হবে। তাহলে আমি এই বিন্দুতে যদি ত্বরণ বের করতে চাই, সিম্পলি আমাকে এই বিন্দুতে একটা ঢাল টানতে হবে। তো অনেকে একটা জিনিস ভুল করে, এটা আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, তুমি যখন ভি ভার্সেস টি গ্রাফটা আঁকবা বা বেগ ভার্সেস সময় গ্রাফটা আঁকবা, ওই গ্রাফের মধ্যে এই যে রেড কালারের বা লাল কালারের তুমি যেই অংশটুকু পাচ্ছ, এটাকে অনেকে ভুল করে বেগের কথা বলে। দ্যাট মিনস আমরা তো শিখেছি যে ভি ভার্সেস টি বেগের, মানে ভি ভার্সেস টি বা বেগ বনাম সময় গ্রাফ যেটা ছিল তার মধ্যে যেই ঢালটা পাওয়া যায় বা কোনো গ্রাফটা যদি পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ত্বরণ। বাট এক্স্যাক্টলি এই রেড কালারের জিনিসটা কিন্তু কোনো ত্বরণ না। এবং এই রেড কালারের যে গ্রাফটা আছে তার প্রতিটা বিন্দুতে আমি যদি এরকমভাবে স্পর্শক আঁকি, সেই স্পর্শকগুলো বা ঢালগুলো আসলে, মানে এই স্পর্শকের যে ঢালটা, সেই ঢালটা আসলে ত্বরণ হিসেবে নির্দেশ করে। তার মানে আমরা যদি ত্বরণটাকে খুঁজতে চাই তাহলে আমরা ওই গ্রাফের মধ্যে একটা পয়েন্ট নিব, যেমন এই পয়েন্ট নিয়েছি, নেওয়ার পর তার মধ্যে একটা স্পর্শক আঁকবো, তারপরে ওই স্পর্শকটা এক্স অক্ষের সাপেক্ষে কতটুকু ডিগ্রি তৈরি করেছে কোণ, সেই কোণের ট্যান যদি নেই বা ট্যানজেন্ট যদি নেই, তাহলে সেটাই হচ্ছে আমার ত্বরণ। তাহলে আমাদের এই বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকলাম। এখন তুমি যদি বি বিন্দুতে স্পর্শকটা আঁকো, খেয়াল করে দেখো তো বি বিন্দুর স্পর্শকটা কিন্তু একটু ছড়িয়ে যাবে, তাই না? দ্যাট মিনস এই স্পর্শকটা মোটামুটি অনেক পেছনে চলে যাবে। আর যদি অনেক পেছনে যায়, আমি আন্দাজ করে বলতে পারি বি বিন্দুর মধ্যে যে স্পর্শকটা তৈরি হয়েছে সেটা যে কোণটা তৈরি করবে এক্স অক্ষের সাপেক্ষে, সেই কোণটা কিন্তু ছোট হবে। মানে তোমার বি বিন্দুটা হচ্ছে এখানে এবং তুমি স্পর্শকটা এঁকেছো একদম এভাবে বি বিন্দু বরাবর, তখন কিন্তু সেটা এক্স অক্ষের সাপেক্ষে একটা ছোট অ্যাঙ্গেল তৈরি করবে। তার মানে এখানে কনফার্ম, যদি এই বিন্দুতে থাকা এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে থিটা 1 কোণ তৈরি করে, আর বি বিন্দুতে থাকা স্পর্শকটা যদি এক্স অক্ষের সাপেক্ষে থিটা 2 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে অবশ্যই থিটা 1 মানটা বড় হবে থিটা 2 এর চেয়ে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা তো বের করব যে কোন বিন্দুতে ত্বরণের মান বেশি বা কম। সেটা বের করার জন্য তুমি সিম্পলি এই থিটা 1 থিটা 2 এর আগে একটা টেন বসিয়ে দিতে পারো। তাহলে এটা হচ্ছে টেন থিটা 1 গ্রেটার দেন টেন থিটা 2। আর টেন থিটা মানে কি? বেগ ভার্সেস সময় গ্রাফে টেন থিটা বা ঢাল হচ্ছে ত্বরণ। তার মানে আমি বলতে পারি থিটা 1 যেহেতু কাজ করেছিল এই বিন্দুতে, তার মানে এই বিন্দুর যে ত্বরণ, দ্যাট মিনস এ অফ এ, এটার মান হচ্ছে বেশি, কার চেয়ে বেশি? বি বিন্দুতে যে ত্বরণটা কাজ করেছিল তার থেকে, দ্যাট মিনস ত্বরণ অফ বি বা এ অফ বি। তো এইভাবে আমরা পয়েন্টগুলোকে হিসাব করে খুব সহজে বের করতে পারি যে কোন পয়েন্টের মধ্যে আমাদের ত্বরণের মান কতটুকু বেশি বা কতটুকু কম। তার মানে আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছি, প্রথম গ্রাফটা একটা, এই গ্রাফটা আসলে একটা কি বলবো, ডিক্রিজিং অ্যাক্সিলারেশন ক্যাটাগরি গ্রাফ। দ্যাট মিনস সময়ের সাথে সাথে এর ত্বরণের মানটা আসলে কমছে। পরবর্তী গ্রাফটা তোমাদেরকে দেখাই, এটাও তাহলে আমাদের বের করা ইজি হয়ে যাবে, কেননা এই গ্রাফের মধ্যেও কিন্তু আমরা দুটো পয়েন্ট নিতে পারি। একটা হচ্ছে এখানে এই পয়েন্ট এবং আরেকটা হচ্ছে এখানে বি পয়েন্ট। একইভাবে আমরা এই পয়েন্টে একটা স্পর্শক আঁকবো এবং এই স্পর্শকটা এক্স অক্ষকে এখানে ছেদ করছে, এবং আমরা বি পয়েন্টে আরেকটা স্পর্শক আঁকতে পারি। তো আমাদের স্পর্শক আঁকা শেষ। তো বি বিন্দুর স্পর্শকটা এক্স অক্ষের সাপেক্ষে যদি থিটা বি কোণ তৈরি করে, আর এই বিন্দুর স্পর্শকটা যদি এক্স অক্ষের সাপেক্ষে বা টি অক্ষের সাপেক্ষে থিটা এ কোণ তৈরি করে, তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের থিটা বি যে কোণটা সেটা কিন্তু বড় থিটা এ এর চেয়ে। এবং আমি যদি এদের আগে ট্যানকে বসিয়ে দিই, তাহলে এটা হবে আমাদের ট্যান থিটা বি, এটা অবশ্যই গ্রেটার দেন হবে ট্যান থিটা এ
এর চেয়ে। তার মানে ট্যান থিতা বি আসলে কি, বি বিন্দুতে যেই বস্তুটা আছে তার ত্বরণ হিসেবে নির্দেশ করবে। তার মানে এটা হচ্ছে আমাদের ত্বরণ অফ বি, এবং এই বি বিন্দুর ত্বরণটা তখন কার চেয়ে বেশি, অবশ্যই এই বিন্দুতে যে ত্বরণটা ছিল তার চেয়ে বেশি। তার মানে এই ধরনের গ্রাফের ক্ষেত্রে তুমি যতই উপরের দিকে যাবে ততই কিন্তু তোমার যে ত্বরণের মানটা আছে সেই ত্বরণের মানটা বাড়তে থাকবে। তার মানে প্রথম গ্রাফটা হচ্ছে আমাদের ডিক্রিজিং অ্যাক্সিলারেশন বা ডিক্রিজিং ত্বরণের গ্রাফ, অর্থাৎ অন্যভাবে বলতে পারো প্রথম গ্রাফটা আসলে মন্দনের গ্রাফ, আর দ্বিতীয় গ্রাফের মধ্যে আমি যতই উপরের দিকে উঠছি গ্রাফ বরাবর ততই কিন্তু আমার ত্বরণের মানটা বাড়ছে। তার মানে দ্বিতীয় গ্রাফটা হচ্ছে মোটামুটি ত্বরণের গ্রাফ, আর প্রথম গ্রাফ যেটা হচ্ছে সেটা হচ্ছে মন্দনের গ্রাফ। এরপর আমরা আরও একটা কেস স্টাডি দেখব। খেয়াল করে দেখো এই জায়গাটাতে এখানে কি ঘটেছে। তো এটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি, এই গ্রাফেও আমরা একটা ঢাল দেখতে পাবো। দ্যাট মিনস দেখো একদম শুরুতে বা ইনিশিয়ালি কোনো একটা বস্তুর নির্দিষ্ট বেগ ছিল, ধরা যাক 5 মিটার পার সেকেন্ড, এবং সময় যতই সামনের দিকে আগাচ্ছে আমাদের বেগের মানটা কিন্তু আস্তে আস্তে কমছে। কমতে কমতে একটা সময় বেগের মানটা শূন্য হয়ে গেল এই পয়েন্টে। তারপর আমি আবার যত সময় সামনের দিকে আগাচ্ছি বেগের মানটা এখন নেগেটিভ দিকে বা বিপরীত দিকে বাড়ছে। তার মানে তুমি যদি এখানে খেয়াল করো আমাদের এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা বেসিক্যালি ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে থিতাকোণ তৈরি করেছে, এবং থিতাকোণের মান অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়। আর থিতা যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়, এবং অবভিয়াসলি এটা কিন্তু আবার 180 ডিগ্রির চেয়েও ছোটো, দ্যাট মিনস অ্যান্ড স্মলার দেন 180 ডিগ্রি, দেখলেই বোঝা যায় যে এটা 180 ডিগ্রির চেয়ে ছোটো। তাহলে তুমি যদি ট্যান এই জিনিসটার পর 90 ডিগ্রির চেয়ে বড় কোনো কোণ বসাও এবং 180 ডিগ্রির চেয়ে ছোটো যদি কোনো কোণ বসাও, তাহলে টোটাল মানটা আসবে হচ্ছে নেগেটিভ। তার মানে এটা কি বলা যায় না যে এই গ্রাফের মধ্যে যে ত্বরণটা কাজ করছে সে ত্বরণটার বের করেছি আমি ঢালকে ইউজ করে, এবং ঢাল বা স্লপ আসলে এখানে ট্যান ইন্টু সেই কোণ বা থিতা, এবং এই ক্ষেত্রে আমাদের ঢালের মানটা নেগেটিভ আসা মানে হচ্ছে আমাদের ত্বরণটাও এখানে অবশ্যই নেগেটিভ হবে। আর ত্বরণ কখন নেগেটিভ হয়? যখন সে মন্দন হয়। আচ্ছা, তো বিষয়টা আসলে এরকম, তুমি ত্বরণটাকে তখনই নেগেটিভ পাবো যখন সে মন্দন হিসেবে কাজ করবে। তাহলে আমাদের এই গ্রাফের মধ্যে যেটা কাজ করবে সেটা আসলে ত্বরণ না, সেটা হচ্ছে মন্দন। কিভাবে বের করেছি? ঢালটাকে বের করে এটাকে আমরা বের করেছি। ঢাল যেহেতু ঋণাত্মক তার মানে ত্বরণটাও ঋণাত্মক, আর ঋণাত্মক ত্বরণ মানে কি? অবশ্যই মন্দন। আবার আমাদের এই গ্রাফে কিন্তু একদম শুরুতে বেগের মান ছিল 5 মিটার পার সেকেন্ড, একটা সময় পর কিন্তু বেগের মানটা 0 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তার মানে শুরুতে একটা গাড়ির অনেক বেশি পরিমাণ বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, আমি হয়তো কোনোভাবে ব্রেক কষেছি বা মন্দন তৈরি করেছি গাড়ির মধ্যে, তখন গাড়ির আস্তে আস্তে থেমে গেছে। দ্যাট মিনস এই জায়গাটাতে হচ্ছে গাড়ির বেগ নেই, তার মানে থেমে যাওয়া। পরবর্তীতে কিন্তু ওই গাড়িটাতে আবার বেগ তৈরি হয়েছে, বাট পেছনের দিকে। মানে বিষয়টা এরকম, এই বিন্দু থেকে একটা গাড়ি বি বিন্দুতে গেল, এই বিন্দুতে তার বেগ ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, বি বিন্দুতে যেতে যেতে তার বেগটা 0 মিটার পার সেকেন্ড হয়েছে। তারপর আবার গাড়িটার বেগ শুরু হয়েছে, বাট এখন বেগটা শুরু হয়েছে বিপরীত দিকে, এবং বিপরীত দিকে বেগটা দেখাচ্ছে বলেই আমরা এখানে নিচের দিকে এই জায়গাটাতে এই গ্রাফটাকে বা কার্ভটাকে পাচ্ছি। তার মানে বুঝতে হবে এখানে কাহিনী কিন্তু অন্যরকম। তো এইখানে বেসিক্যালি আমাদের মন্দনই কাজ করবে, কেননা মন্দনের জন্যই কিন্তু আমাদের ফাইনালি এভাবে এই গ্রাফটা তৈরি হয়েছে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের এই দুটো কনসেপ্টকে আমি আবারও একটু রিনিউ করি। দ্যাট মিনস প্রথম দুটো গ্রাফ যেটা দেখছি একটা হচ্ছে ইউর মতো আর একটা হচ্ছে উল্টো ইউর মতো। তো এই দুটো কনসেপ্ট আমরা আরও একবার শর্টকাটে দেখে ফেলি। শর্টকাটটা হচ্ছে কি, যদি এরকম গ্রাফ থাকে টাইম ভার্সেস হচ্ছে তোমার ভেলোসিটি বা বেগ, তবে এই গ্রাফের যে কোনো একটা অর্ধেক পার্ট থাকুক না কেন অথবা ছোট্ট একটা পার্ট থাকুক না কেন, তুমি মনে করে নেবে এই পার্টটা আসলে ইনক্রিজিং অ্যাক্সিলারেশন বা বর্ধনশীল অ্যাক্সিলারেশন বা ত্বরণকে বোঝায়। দ্যাট মিনস গ্রাফের এই জায়গাটাতে যদি একটা বিন্দু থাকে এবং এই জায়গাটাতে যদি আরেকটা বিন্দু থাকে, তাহলে এই বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর যে ত্বরণ সেটা কিন্তু বেশি হবে। দ্যাট মিনস ত্বরণ অফ এই বিন্দু সেটা আসলে কম হবে ত্বরণ অফ বি বিন্দুর চেয়ে, বা বি বিন্দুর ত্বরণ এই বিন্দুর চেয়ে বেশি হবে। তাহলে তোমরা শর্টকাটে এই ইউ এর মতো মনে রাখতে পারো। ইউ এর মতো যদি আসে তাহলে বুঝে নেবে এটা আসলে ইনক্রিজিং অ্যাক্সিলারেশন বা বর্ধনশীল ত্বরণটাকে নির্দেশ করে। বর্ধনশীল মানে হচ্ছে যে ত্বরণের মান সময়ের সাথে সাথে বাড়ছে, তো এই বাড়া বা বেড়ে যাওয়া ত্বরণটাকে নির্দেশ করবে। আর যদি গ্রাফটা এরকম উল্টা ইউর মতো আসে, এক্স অক্ষ বরাবর টাইম, ওয়াই অক্ষ বরাবর যদি বেগ আসে, তাহলে কিন্তু উল্টা ঘটনা ঘটবে। দ্যাট মিনস একটা বিন্দু যদি থাকে তোমার এখানে এই বিন্দু, আরেকটা বিন্দু যদি থাকে এখানে তোমার বি বিন্দু, তার মানে এই বিন্দুতে ত্বরণের মান বেশি
বাট বি বিন্দুতে ত্বরণের মানটা হচ্ছে কম। তো এটা তোমরা মনে রাখতে পারো শর্টকাট ওয়েতে, যেখানে উল্টানো ইউ আসলে বুঝে ফেলবে যে এখানে আসলে ত্বরণের মানটা কমছে, আর ত্বরণ যেখানে কমে সেটাকে বলা হয় মন্দন। তাহলে আমি বলতে পারি না আমাদের 2 নম্বর গ্রাফটা আসলে মন্দনের গ্রাফ, এবং প্রথম যে গ্রাফটা আছে সেটা আসলে আমাদের ত্বরণ বা অ্যাক্সিলারেশনের গ্রাফ। আর এখানে নট নেসেসারিলি যে টোটাল গ্রাফটাই আসবে, আমি এখানে দেখিয়েছি। দ্যাট মিনস 2 নম্বর জায়গা থেকে তোমার ইচ্ছে করলে এই ছোটো অংশটুকু দিতে পারে, আবার ইচ্ছে করলে এই ছোটো অংশটুকু দিতে পারে, আবার চাইলে তারা এই ছোটো অংশটুকু কিন্তু কেটে দিতে পারে। তো এই যেরকম ছোটো ছোটো অংশগুলো যদি দেয়, তারপর তুমি মিলিয়ে দেখবে কোনটা উল্টানো ইউয়ের মতো, কোনটা সোজা হওয়া ইউয়ের মতো, সেই অনুসারে তুমি আসলে অ্যান্সারটা করবে বা বুঝতে পারবে যে এখানে ত্বরণ হচ্ছে নাকি মন্দন হচ্ছে। তারপর আমরা আরও কিছু কার্ভ দেখি। তো প্রথম এই কার্ভটা একটু দেখো, এটা নিয়ে আমরা কি বলতে পারি। এখানে খেয়াল করে দেখতে পাচ্ছ যে একদম প্রথমে কিন্তু বেগটা নেগেটিভ সাইডে, দ্যাট মিন্স নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। তাহলে একদম ইনিশিয়ালি আমাদের বেগের মানটা, মানে বেগের দিকটা ছিল নেগেটিভ বা ঋণাত্মক দিকে। তারপরে আমরা যদি এই লেখটাকে এক্স অক্ষের সাপেক্ষে একটা কোণ বের করতে চাই, তাহলে আমার কোণটা কিন্তু এই বরাবর বের করতে হবে। দ্যাট মিনস এটা হচ্ছে এক্স অক্ষ আর আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। অথবা তুমি এখানেও অ্যাঙ্গেলটা ধরতে পারো, এবং অ্যাঙ্গেলটাকে যদি থিতা ধরো তাহলে দেখবে এই থিতার মানটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে অবশ্যই ছোট। তো যদি 90 ডিগ্রির চেয়ে ছোটো হয়, তাহলে আমি যদি এটার স্লপ বের করতে চাই বা ঢাল যদি আমি বের করতে চাই, তাহলে ঢালটা হবে কি 10, এমন একটা কোণ যেটা 90 ডিগ্রির চেয়ে ছোটো। আর 90 ডিগ্রির চেয়ে ছোটো যে কোনো একটা কোণের মানে কি আসে, 10-এর ক্ষেত্রে পজিটিভ আসে। যেহেতু পজিটিভ এসেছে, তার মানে এই জায়গাটায় আমাদের ট্যান থিতাটাই হচ্ছে ত্বরণ বা এ, এবং এ পজিটিভ আসা মানে হচ্ছে এখানে সত্যিকার অর্থে ত্বরণ কাজ করছে, কোনো প্রকার কোনো মন্দন কাজ করছে না। তার মানে ত্বরণ যদি কাজ করে থাকে, তাহলে সময়ের সাথে সাথে বেগটা বাড়ছে। তাই তো আমরা দেখছি যে সময়ের সাথে সাথে আমাদের এখানে কিন্তু বেগের মানটা বাড়ছে। কিন্তু ইনিশিয়াল যে ভেলোসিটি বা বেগ, দ্যাট মিন্স আমি যদি এটাকে এক্স পয়েন্ট ধরি, তাহলে এই বেগের মানটা কিন্তু ছিল ঋণাত্মক, বা বলা যায় বেগের দিকটা ছিল ঋণাত্মক। তারপর একটা সময় পর বেগের মান শূন্য হয়েছে, তারপর একটা সময় পর বেগের মানটা আস্তে আস্তে ধনাত্মক হয়েছে। তাহলে এই গ্রাফের মধ্যে ত্বরণ কাজ করছে, একই সাথে ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগটা ছিল আমাদের ঋণাত্মক, পরবর্তীতে সেটা জিরো হওয়ার পর আস্তে আস্তে ধনাত্মক হয়েছে। একই রকম একটা গ্রাফ এখানে দেখতে পাচ্ছি। এটা সম্পর্কে কি বলা যায়, সেম জিনিস। এখানে আমরা যদি এই বরাবর একটা এক্স অক্ষ কল্পনা করি, তাহলে অবশ্যই এখানে আমরা একটা থিতা পাবো। থিতার মানটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোটো হবে। আর আমি যদি এখানে ট্যান একই রকমভাবে 90 ডিগ্রির চেয়ে ছোটো কোনো একটা ভ্যালু নিই, তাহলে তার মানটা আসবে পজিটিভ। ক্যালকুলেটারে দেখতে পারো, অবশ্যই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হতে হবে। আর 0 হওয়া যাবে না, কারণ 0 ডিগ্রি মান হচ্ছে 0। তো 0-এর উপরে এবং 90-এর আগ পর্যন্ত, 90 সমান না কিন্তু, মানে 90-এর আগ পর্যন্ত তুমি যদি ভ্যালু না ক্যালকুলেটারে 1 থেকে শুরু করে, তাহলে 10-এর ক্ষেত্রে ওই ভ্যালুটা আসবে আমাদের পজিটিভ। তো পজিটিভ যদি আসে, তাহলে আমি বলতে পারি এখানেও কিন্তু ত্বরণ কাজ করছে, কেননা ঢাল যেহেতু পজিটিভ, আর পজিটিভ বলতে আমরা বুঝবো ত্বরণকে, বা ঢাল বলতে আমরা বুঝবো ত্বরণকে, আর ত্বরণ পজিটিভ হওয়া মানে সত্যিকার অর্থে এখানে ত্বরণ কাজ করছে। বাট এই যে এই গ্রাফের ইনিশিয়াল বা আদি যে বেগটা ছিল, এটা কিন্তু তুমি ভি নট ধরতে পারো। এই আদি বেগটা কিন্তু শূন্যতে ছিল না, এটা কিন্তু পজিটিভে ছিল। তার মানে আমি বলতে পারি এই গ্রাফের ক্ষেত্রে আমাদের আদি বেগ যেটা, সেটা আসলে ধনাত্মক, বা ভি নটটা আসলে আমাদের এখানে ধনাত্মক হিসেবে কাজ করে। বাট প্রথম গ্রাফের ক্ষেত্রে আমাদের যে আদি বেগটা ছিল এক্স পয়েন্টে, তুমি যদি এটাকে ভি নট ধরো, তাহলে সেটা কিন্তু ঋণাত্মক ছিল। তো আমাদের এখানে দ্বিতীয় ছবিটা হচ্ছে একটা ত্বরণের ছবি, যে ত্বরণের জন্য প্রতি একক সময় আমাদের যে বেগটা, সেই বেগের মানটা বাড়ছে, এবং আদি বেগটাই ছিল আমাদের ধনাত্মক হিসেবে। বাট প্রথমটাতে আমাদের আদি বেগটা ছিল ঋণাত্মক বা নেগেটিভ হিসেবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরও ইন্টারেস্টিং একটা গ্রাফ দেখব। খেয়াল করে দেখো এখানে কি ঘটছে। এখানে আমাদের যদি আমি এই সরলরেখাটার ঢাল বের করতে চাই, তাহলে কিন্তু আমরা করতে পারি, এবং এই ঢালটাই কিন্তু তার ত্বরণ হিসেবে কাজ করবে। তো এই গ্রাফের মধ্যে আমি যদি দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি বেসিক্যালি এক্স অক্ষ হচ্ছে এটা। এক্স অক্ষের দিকের সাথে আমি যদি ঘড়ির কাঁটার দিকে একটা অ্যাঙ্গেল বা কোণ আনি, তাহলে এটা হচ্ছে অবশ্যই ঋণাত্মক কোণ। তার মানে আমি এটা কনফার্ম যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের এই লাল কালারের রেখাটা একটা ঋণাত্মক বা নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি করে। আর নেগেটিভ অ্যাঙ্গেল যদি তৈরি করে, তাহলে আমরা এই নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য বলতে পারবো ওর যে স্লপ বা ঢাল, সে ঢালের মানটাও কিন্তু নেগেটিভ হবে। কেন? কারণ তুমি ট্যান
লেখার পর মানে তুমি যদি স্লপ বের করতে চাও বা ঢাল যদি বের করতে চাও, তাহলে টেনের পর যদি তুমি কোনো একটা নেগেটিভ ভ্যালু বসাও বা নেগেটিভ কোনো একটা কোণের মান বসাও, আর এই কোণটা যদি 90 ডিগ্রির চেয়ে ছোটো হয়, যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে যে থিতাটা কাজ করছে এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোটো, বাট এটা ঘড়ির কাঁটার দিকে কাজ করছে। আর ঘড়ির কাঁটার দিকে যে সমস্ত কোণগুলো কাজ করে তাদের মানগুলো কিন্তু নেগেটিভ হয়, আর ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণগুলো কাজ করে তাদের মানগুলো কিন্তু পজিটিভ হয়। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের এখানে থিতার মানটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং এই ক্ষেত্রে আমাদের থিতার মানটা যেহেতু নেগেটিভ হয়েছে বা কোণ হিসেবে যেহেতু ট্যান থিতার মানটা নেগেটিভ এসেছে, তাই আমাদের এই গ্রাফ অনুসারে যে ত্বরণটা থাকবে বা অ্যাক্সিলারেশনটা থাকবে সেটাও কিন্তু আমাদের নেগেটিভ আসবে। দ্যাট মিনস এই জায়গাটাতে আসলে -a বা নেগেটিভ ত্বরণ কাজ করবে, আর নেগেটিভ ত্বরণ মানে হচ্ছে আমরা জানি সবাই মন্দন, এবং এই মন্দনটা আসলে এখানে কাজ করবে। বাট আমরা যদি ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগের কথা ধরি, আদিবেগটা কিন্তু এখানে অবশ্যই শূন্য থাকবে। দ্যাট মিনস শূন্য থেকে এই বেগটা যাত্রা শুরু করে আস্তে আস্তে নেগেটিভ দিকে সে চলে যাচ্ছে, তার মানে এই বেগটা কিন্তু নেগেটিভ দিকে বাড়ছে। তারপরে গ্রাফটা অনেকটা একই রকম, আমি একটু নিচে নামিয়ে দিলাম, এখানেও কিন্তু সেম কাহিনী ঘটবে। দ্যাট মিনস তুমি যদি এটাকে এখন এক্স অ্যাক্সিস হিসেবে ধরো, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে ঘড়ি কাঁটার দিকে কিছু একটা কোণ যাবে, এবং তাই যদি হয় তাহলে আমরা এখান থেকেও যে স্লপ বা ঢালটা পাবো সেটা হবে ট্যান একটা নেগেটিভ অ্যাঙ্গেলের ভ্যালু, যার মানটা হচ্ছে স্মলার দেন 90 ডিগ্রি। তো এটাকে অবশ্যই আমি ক্যালকুলেটারে একটা নেগেটিভ ভ্যালু হিসেবে পাবো, এবং এটাই কিন্তু আমাদের -a বা মন্দন হিসেবে কাজ করবে। আর মন্দন হিসেবে যদি কাজ করে তারপরেও আমাদের দেখতে হবে আদিবেগটা কোথায়। তো আমাদের এটা হচ্ছে 0, বাট আমাদের আদিবেগটা হচ্ছে v0 এখানে। তো v0 যদি আদিবেগ এখানে কাজ করে তাহলে আমি বলতে পারবো শুরুতেই তার কিন্তু আদিবেগটা নেগেটিভ ছিল বা বলা যায় ঋণাত্মক ছিল, পরবর্তীতে যখন সময়টা আস্তে আস্তে এভাবে বেড়েছে এই বেগটা কিন্তু আরও ঋণাত্মক হয়েছে বা আরও পেছনের দিকে ব্যাক করেছে। তার মানে সচরাচর বেগটা যেদিকে যাওয়ার কথা তার বিপরীতে কিন্তু এই বেগটা কাজ করেছে। এবার আমি যদি একটা জিনিস টেস্ট করতে চাই যে এই দুটো গ্রাফের মধ্যে আমাদের ত্বরণটা কনস্ট্যান্ট কিনা বা ত্বরণের মানটা ধ্রুবক কিনা সেটা যদি টেস্ট করতে চাই, তাহলে আমি গ্রাফের মধ্যে যে কোনো 2-3টে এরকম পয়েন্ট নিব। নেওয়ার পর এই পয়েন্ট বরাবর আমি এক্স অক্ষকে টানবো, টানার পর দেখব প্রতিটা ক্ষেত্রে এক্স অক্ষের সাপেক্ষে আমাদের এই গ্রাফটা সেম পরিমাণ অ্যাঙ্গেল বা কোণ তৈরি করছে কিনা। তো আমি যদি দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স অক্ষটাকে আমি যদি এভাবে যদি আঁকি তাহলে খেয়াল করবে এটা যে অ্যাঙ্গেল এখানেও সেম একই অ্যাঙ্গেল, এখানেও কিন্তু সেম একই অ্যাঙ্গেল। তার মানে প্রতিটা ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাঙ্গেল বা কোণের মানটা সমান। আর যখন কোনো একটা গ্রাফে বা ভি ভার্সেস টি গ্রাফে প্রতিটা অ্যাঙ্গেল সমান হয় প্রতিটা বিন্দুতে এক্স অক্ষের সাপেক্ষে, তখন আমি বলতে পারি আমাদের ত্বরণটা সেই ক্ষেত্রে কনস্ট্যান্ট হয় বা ত্বরণটা সেই ক্ষেত্রে ধ্রুবক হয়। এবং আমি দ্বিতীয় গ্রাফের ক্ষেত্রে যদি সেম কাহিনীটা করি, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, নেওয়ার পর আমি ওই বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর একটা দাগ টানলাম, এবং আমি এক্স অক্ষের সাপেক্ষে আমি কোণগুলোকে বের করে দেখলাম যে এখানেও কোণগুলো সমান। আর কোণ যদি এখানে সমান হয় তখন আমি বলতে পারবো আমাদের এখানে আসলে সমত্বরণ কাজ করছে। তার মানে এই জায়গাটাতে আমাদের ত্বরণটা হচ্ছে সমত্বরণ। তো তুমি যখন বেগ বনাম সময় এরকম একটা গ্রাফ পাবে, এবং ওই গ্রাফের মধ্যে যদি সরল রেখা দেখো, একদম সরল রেখা, এটা বাঁকা অবস্থায় থাকুক বা যেভাবে থাকুক না কেন, এখানেও তুমি দেখতে পাচ্ছ দুটো লাল কালারের সরল রেখা আছে। তো এই স্ট্রেট লাইন বা সরল রেখা যদি থাকে তাহলে বুঝে নেবে এখানে আসলে সমত্বরণ কাজ করে। কিন্তু আমি যদি অসমত্বরণের কথা বলি তাহলে আমাদের পেছনের সেই ছবিটাতে চলে যেতে হবে। দ্যাট মিনস তুমি যদি এই ছবির দিকে তাকাও তাহলে দেখতে পাবে যে প্রতিটা পয়েন্টে আমি যদি এখানে স্পর্শক টানি, ধরো এ পয়েন্টে আমি এখানে একটা স্পর্শক টানলাম, বি পয়েন্টে আমি এখানে একটা স্পর্শক টানলাম, তাহলে প্রত্যেকটি স্পর্শক কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে একই রকম পরিমাণ অ্যাঙ্গেল বা কোণ তৈরি করবে না, এক একটা এক এক ধরনের অ্যাঙ্গেল তৈরি করবে। তো যখনই তুমি এরকম আঁকা বাঁকা শেপ পাবা ভি ভার্সেস টি গ্রাফে, বা এরকম কার্ভিলিনিয়ার শেপ পাবা বা বলা যায় বক্র শেপ পাবা, তাহলে বক্র সেই লেখো বা শেপটার জন্য তুমি বলতে পারো এখানে আমাদের ত্বরণের মানটা ধ্রুব না। আমাদের এখানে ত্বরণটা আছে, দুটো ক্ষেত্রে আমাদের ত্বরণ আছে, মন্দন আছে, বাট এই জিনিসটাতে এটা হবে অসম ত্বরণ। আর এখানে যে মন্দনটা আছে এটা আসলে হবে অসম মন্দন। তার মানে খুবই শর্টকাট কথা, যখন আমাদের এরকম কোনো একটা ভি ভার্সেস টি এই গ্রাফের মধ্যে আঁকা বাঁকা কোনো লেখ থাকবে বা এরকম ফিগার থাকবে তখন বুঝবো সেটা হচ্ছে অসম ত্বরণ বা অসম মন্দন। আর যদি এরকম সোজা ফিগার থাকে, যেমন এই ছবিতেও দেখতে পাচ্ছ কিন্তু সোজা একটা ফিগার দেখা যাচ্ছে, তার মানে তোমার এই বিন্দুতেও
ত্বরণ যা, এই বিন্দুতে কিন্তু ত্বরণতা। তাহলে এরকম স্ট্রেট লাইন যদি থাকে গ্রাফের মধ্যে, তাহলে বুঝবে সেই সমস্ত জায়গাতে আসলে সমত্বরণ কাজ করছে।